আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রি মেডিকেল ফ্রি ক্লাসটা দিতে। তোমরা জানো ইতিমধ্যে আমরা আজকে যে আমাদের ফ্রি ক্লাসটা আমরা জিওলজির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য মানবদেহের প্রতিরক্ষা, যেটা তোমার বেসিক থেকে জানা প্রয়োজন। আসলে এটা তুমি যদি অনেকগুলো কনসেপ্ট আছে যেগুলো আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা যারা যুক্ত হয়ে গেছে আমাদের ক্লাসটিতে, তোমরা একটু কাইন্ডলি 1 মিনিট সময় নিয়ে আমাদের লাইভটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিও এবং তোমাদের ফ্রেন্ড যারা এখনো অ্যাড হয় নাই তাদেরকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, মোহাম্মদ তামিম, শিউলি, তোমরা যুক্ত হয়ে গেছো। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আর কথা শোনা যাচ্ছে কিনা, লাইভটা ঠিক আছে কিনা একটু তোমরা যারা যুক্ত আছো তারা একটু ক্লিয়ার করো, তারা একটু কনফার্ম করো তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আহ, হ্যাঁ, প্রথমা সরকার কথা, তুমি অ্যাড আছো। আচ্ছা, অল ক্লিয়ার। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। আজকের আমাদের ক্লাসটা একটা ইন্টারেক্টিভ ক্লাস হবে ইনশাআল্লাহ। আমি হচ্ছে বেসিক থেকে তোমাদের আমাদের যে 3টা প্রিভিয়াস ক্লাস হয়েছে ফ্রি ক্লাস, তোমরা জানো আমি বেসিক থেকে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। আজকে যতটুকু পড়াবো ইনশাআল্লাহ সেখানে বেসিক থেকে তোমাদের যেভাবে পড়ালে সুবিধা হবে সেভাবে ইনশাআল্লাহ পড়াবো। আর একটু তোমাদের প্রশ্ন করবো, আমি জানি ক্লাসে প্রশ্ন করি, যতটুকু পড়াই সেখান থেকে তোমাদের কিছু কুইজ প্রশ্ন থাকে এবং তোমরা সেগুলো পারো কিনা আমি এগুলো তোমাদেরকে আজকেও ইনশাআল্লাহ থাকবে তোমাদের। হ্যাঁ, আজকে কিছু কুইজ প্রশ্ন থাকবে যেগুলো আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে পড়ানোর পরে করবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো আজকে আমাদের চ্যাপ্টারটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো। হ্যাঁ, মানব দেহের প্রতিরক্ষা। এই যে এটা হচ্ছে আমাদের সবারই জানা উচিত, তাই না? তুমি হচ্ছে সুস্থ থাকতে হলে তোমাকে কি বিষয়গুলো মেনে চলতে হবে, বা সুস্থ থাকার জন্য আমাদের বডির মেকানিজমটা কিভাবে কাজ করে, সৃষ্টিকর্তা আমাদের বডিটাকে কিভাবে তৈরি করে রাখছে। এই যে আমরা এত প্যাথোজেন রোগ জীবাণু আমাদের দেহে আসে, তাহলে আমরা আক্রান্ত হই না কেন? সবগুলা দিয়ে আমরা যে সুস্থ আছি দিব্যি, এটা আল্লাহ তাআলা একটা নিয়ামত, তাই না? তো কিভাবে আমরা এই আল্লাহ তাআলা আমাদের বডিটাকে কিভাবে তৈরি করছেন, তিনি তার নিয়ামত কত সিস্টেম আমরা এগুলো জানবো আসলে। হ্যাঁ, কিভাবে আমাদের ডিফেন্সিভ মেকানিজমগুলো কাজ করে, একটা জীবাণু আমাদের বডিতে আসলে কিভাবে সেটাকে আমাদের বডি মেরে ফেলে। হ্যাঁ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এই সিস্টেমগুলো নিয়ে আজকে তোমাদেরকে আমি একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। তোমরা হয়তো সবাই আমাকে জানো, আমি তোমাদের সাইদ ভাইয়া, পড়াশোনা করছি ময়মনসিংহ মেডিকেল কলেজ 4th ইয়ার। আর হচ্ছে পাশাপাশি তোমাদেরকে একটু গাইডলাইন করার চেষ্টা করি এবং তোমাদের প্রি মেডিকেল বেস নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকে শুরু করে দিব ইনশাল্লাহ। ওকে, এটা আমি মুছে দিচ্ছি। আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে মানব দেহের প্রতিরক্ষা। হ্যাঁ, আমি ফার্স্টেই তোমাদেরকে একটা কোশ্চেন করবো। হ্যাঁ, একটা কোশ্চেন করবো, সবাই রেডি থাকো। যে প্রশ্নগুলো করবো সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, মানব দেহের প্রতিরক্ষা কে বলা হয় ইমিউনিটি। হ্যাঁ, ইমিউনিটি হচ্ছে প্রতিরক্ষা সিস্টেম। হ্যাঁ, প্রতিরক্ষা ব্যবস্থাকে, এটাকে আমরা ইমিউনিটি বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, তোমরা তো রক্ত এবং সঞ্চালন পড়ছো, তাই না? সেখানে রক্তকণিকাগুলো নিয়ে পড়ছো। আমাকে যারা যুক্ত আছো একটা প্রশ্নের উত্তর দাও তোমরা, যে কোন রক্তকণিকা কোন রক্তকণিকা কোন রক্তকণিকাটি ফ্যাগোসাইটোসিসের অংশ নেয়? ফ্যাগোসাইটোসিসের অংশ নেয় বা ফ্যাগোসাইটোসিস করে, কথায় কোন রক্তকণিকাটি ফ্যাগোসাইটোসিস করে? হ্যাঁ, এই প্রশ্নটা উত্তর দাও। এদের ডব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট, কোনটা বলো? এখানে কোন রক্তকণিকাটা মেইনলি আমাদের ফ্যাগোসাইটোসিস করে? হ্যাঁ, আচ্ছা, মহিমা আক্তার লিয়া, তুমি এড হইছো, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা যারা ক্লাসটা দেখতেছো, আজকে আমাদের মেইনলি এই যে আমাদের ফ্যাগোসাইটোসিস বা কোন রক্তকণিকা কোন আমাদের সিস্টেমটাকে। হ্যাঁ, ওকে, মোহাম্মদ তামিম, তুমি অ্যান্সার করে ফেলছো অলরেডি। আচ্ছা, এটা দেখো। হ্যাঁ, এটার অ্যান্সারটা কি হবে একটু তোমরা জানাও, যে কোন রক্তকণিকাটি ফ্যাগোসাইটোসিস করে মেইনলি। তোমরা জানি 3 ধরিতে আমরা জানি 3 ধরনের রক্তকণিকা আছে আমাদের, ডাব্লিউবিসি। আচ্ছা, আহনাফ আফিফ, তুমি জয়েন করে ফেলছো। ওকে, জান্নাতুল ফেরদৌস, দিস রাইট। ওকে,
হ্যাঁ, হ্যাঁ, এটা একটু উত্তর দাও তোমরা যারা প্রথমা সরকার কথা, নজরানা মাহিন। ওকে, হ্যাঁ, তোমাদের অ্যান্সারগুলো চলে আসছে। ওকে, সবাই সঠিক উত্তর দিচ্ছ। ডাব্লিউবিসি, হ্যাঁ, ডাব্লিউবিসি। তা আমরা একটু ডাব্লিউবিসি নিয়ে একটু পড়বো। হ্যাঁ, আমাদের এই চ্যাপ্টারটাতে যে ইমিউনিটিতে কিন্তু ডাব্লিউবিসি নিয়ে অনেক কথাবার্তা আছে। তোমরা ইতিমধ্যে হয়তো বা ডাব্লিউবিসি পড়ছো, তাই না? ডাব্লিউবিসি নিয়ে তোমরা অনেকগুলো পড়ছো। হ্যাঁ, বলতো ডাব্লিউবিসি আরেক নাম কি জানো তোমরা? ডাব্লিউবিসি কে আমরা কি বলি? ডাব্লিউবিসি এর হচ্ছে লিউকোসাইট, তাই না? লিউকোসাইট। ওকে, লিউকোসাইট বলে এটাকে আমরা। লিউকোসাইট, লিউকো মানে শ্বেত, হ্যাঁ, সাইট মানে হচ্ছে কোষ। ডাব্লিউবিসি, তো ডাব্লিউবিসি তোমরা জানো এটা হচ্ছে আমরা ডাব্লিউবিসি কে আমরা ক্লাসিফাই করছি কিভাবে? আমরা হচ্ছে দানাদার উপস্থিতি করে, হ্যাঁ, আমরা হচ্ছে যে সাইটোপ্লাজমে যে দানা পাওয়া যায় সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা কি গ্র্যানুলোসাইট বলে থাকি, আর হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। হ্যাঁ, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট যেগুলোতে গ্র্যানুল পাওয়া যায়, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট। হ্যাঁ, গ্র্যানুলোসাইট, হ্যাঁ, যেগুলোতে গ্র্যানুল পাওয়া যায় না, গ্র্যানুলোসাইট এবং গ্র্যানুলোসাইট। এই গ্র্যানুলোসাইটগুলোকে আবার আমরা যেহেতু তিন ভাগে আমরা ভাগ করছিলাম গ্র্যানুলোসাইটগুলোকে। হ্যাঁ, গ্র্যানুলোসাইটগুলোকে আমরা তিন ভাগে ভাগ করছিলাম। সেগুলো কি ছিল? সেগুলো হচ্ছে যে গ্র্যানুলোসাইটগুলো ফিল করা যায়, তাই না? গ্র্যানিউল আছে, দানা ফিল করতে পারবা। তো এই যে নামের সাথে দেখবে যে ফিল আছে, তাই না? এই গ্র্যানুলোসাইটগুলো হচ্ছে যেমন আমরা পড়ছিলাম বেজোফিল। হ্যাঁ, তোমরা এগুলো পড়ছিলাম বেজোফিল, হচ্ছে যে ইউসিনোফিল। হ্যাঁ, ইউসিনোফিল, ফিল কর, ফিল। এই একটা কি আছে? নিউট্রোফিল। হ্যাঁ, নিউট্রোফিল। এই কোষগুলা হচ্ছে গ্র্যানুলোসাইট। আর অ্যাগ্রানুলোসাইট কোষগুলা কি ছিল? অ্যাগ্রানুলোসাইট ছিল দুইটা কোষ, তাই না? একটা হচ্ছে মনোসাইট, আর একটা হচ্ছে লিম্ফোসাইট। তাহলে এই যে আমাদের এই লিম্ফোসাইট কোষটা আজকে আমাদের আলোচনার মেইন বিষয়। হ্যাঁ, এই লিম্ফোসাইট কোষটা হচ্ছে আমাদের আলোচনার মেইন বিষয়। মনোসাইট আর লিম্ফোসাইট এই দুটো আমরা আজকে সুন্দরভাবে আদিগুলা ইমিউনিটি মেইন কোষে মনোসাইট এবং লিম্ফোসাইট। এখন তোমরা আমাকে জানাও যে এখান থেকে একটা প্রশ্ন আছে যে প্রাকৃতিক ধাঙ্গর কোষ বলা হয় কোনটাকে? বলো তো, প্রাকৃতিক ধাঙ্গর কোষ বলা হয় কোনটাকে? আমি জাস্ট তোমাদের একটু ওয়ার্ম আপ করে দিচ্ছি, বুঝছো? এগুলো তোমাদের আগের পড়া, প্রিভিয়াস পড়া, এগুলো অলরেডি তোমাদের জানা হয়। হ্যাঁ, এই এগ্রিনোসাইট যেগুলো অদানাদার বা দানাবিহীন, মনোসাইট আর লিম্ফোসাইট, এই দুইটার ভিতরে কোনটাকে প্রাকৃতিক ধাঙ্গর কোষ বলা হয়? এটাকে তোমরা জানো? কোনটাকে প্রাকৃতিক ধাঙ্গর কোষ বলা হয়? যারা ক্লাস করছো তোমরা একটু জানো তো যে কোনটাকে হচ্ছে আমরা প্রাকৃতিক ধাঙ্গর কোষ বলি। আচ্ছা, ওকে, আমি তোমাদের তোমরা হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাবা অবশ্যই কমেন্টে। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাবা, আমরা আমাদের মেইন ক্লাসে চলে যাব। প্রাকৃতিক ধাঙ্গর কোষ বলা হয় কোনটাকে একটু তোমরা জানো? আচ্ছা, ঠিক আছে। কোনটাকে প্রাকৃতিক ধাঙ্গর কোষ বলা হয় তোমরা এটা একটু জানাও। আর হচ্ছে মনোসাইট কোষটা আর লিম্ফোসাইট কোষটা, হ্যাঁ, এই দুইটা কোষটা হচ্ছে এগ্রানুলোসাইট। আর এই দুইটা কোষ নিয়ে আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ ডিটেলসে। এই ইমিউনিটিতে এই দুইটা কোষের গুরুত্বপূর্ণ অনেক আছে, অনেক কাজ করে এই দুইটাই। আচ্ছা, ঠিক আছে। প্রাকৃতিক ধাঙ্গর কোষ বলা হয়, এই মনোসাইট। হ্যাঁ, এই মনোসাইট কোষটা আমরা প্রাকৃতিক ধাঙ্গর কোষ বলে থাকি। আচ্ছা, ওকে, আমরা আমাদের মেইন পড়ায় চলে যাই। আমাদের এখন যে চ্যাপ্টারের মেইন পড়া সেখানে আমরা চলে যাই। এই চ্যাপ্টারের নাম হচ্ছে ইমিউনিটি। হ্যাঁ, চ্যাপ্টারের নামটা কি? ইমিউনিটি। চ্যাপ্টারের নাম হচ্ছে ইমিউনিটি। তো ইমিউনিটি মানে জিনিসটা কি? ইমিউনিটি মানে হচ্ছে প্রতিরক্ষা সিস্টেম। হ্যাঁ, প্রতিরক্ষা সিস্টেম। যেমন আমাদের দেহে বিভিন্ন রকম রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। এই রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়াগুলোকে যাতে আমাদের দেহে রোগ তৈরি করতে না পারে, ঠিক আছে, এগুলোর বিরুদ্ধে যে সিস্টেমটা তৈরি হয় আমাদের বডিতে, এগুলাকে রোগ যাতে আমাদের দেহে তৈরি না হয়, এই প্রতিরোধ ব্যবস্থা, এই প্রতিরোধ ব্যবস্থাকে বলা হয় ইমিউনিটি। হ্যাঁ, ইমিউনিটি একটা কি? প্রতিরোধ ব্যবস্থা, রোগ জীবাণুর বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা। হ্যাঁ, প্রতিরোধ ব্যবস্থা। যেমন আমাদের যে
আমাদের দেশের ভিতরে আমরা বিভিন্ন রকম বাহিনী বা ডিফেন্স তৈরি করে রাখছি না, যেমন হচ্ছে পুলিশ বাহিনী আছে, আর্মি বা সেনাবাহিনী আছে, এরপরে কি বিডিআর বাহিনী আছে বাইরের দিকে, ঠিক আছে, এরকম কয়েকটা লাইনে লাইনে এয়ারফোর্স আছে, তাই না? এরকম সিস্টেম করা আছে আমাদের দেশকে, কি যাতে কোনো মানে অশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। ঠিক আমাদের বডির ভিতরেও যারা প্যাথোজেন বা জীবাণু আছে এগুলো যাতে আমাদের দেহেতে এসে আমাদের কোনো ক্ষতি না করতে পারে, এই ক্ষতিগুলোর প্রতিরোধ ব্যবস্থা সিস্টেম যেটা বলা হয় ইমিউনিটি। হ্যাঁ, আর এই ইমিউনিটিকে নিয়ে আলোচনা করাকে আমরা বলি ইমিউনোলজি। হ্যাঁ, ইমিউনোলজি প্রতিরোধ ব্যবস্থাগুলোকে নিয়ে আলোচনা করাকে আমরা কি বলি? ইমিউনোলজি। হ্যাঁ, ইমিউনোলজি বলা হয়। তোমরা জানো লজি মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আলোচনা করা বা ইমিউনোলজি। তাহলে ফার্স্টে আমরা এই জিনিসগুলো জানলাম, ইমিউনিটি কি, ইমিউনোলজি কি, এইগুলো একটু আমরা জানবো। হ্যাঁ, ইমিউনিটি কি, ইমিউনোলজি কি। এখন এই ইমিউনিটির মেইন কোষগুলা কারা হবে বা ইমিউনিটিটা কে করবে, হ্যাঁ, এগুলো আমরা জানি। ইমিউনিটির মেইন কোষ, হ্যাঁ, এই ইমিউনিটির সাথে কোন অঙ্গগুলো জড়িত এবং এই মেইন কোষগুলো ইমিউনিটির সাথে, এখানে একটু দুইটা পয়েন্ট লিখে রাখি। ইমিউনিটি মেইনলি কারা করে? হ্যাঁ, ইমিউনিটি মেইনলি কিছু অঙ্গ বলে। হ্যাঁ, ইমিউনিটির সাথে জড়িত কিছু অঙ্গ আছে আর হচ্ছে কিছু কোষ আছে, যেগুলা ইমিউনতন্ত্রের কোষ বলা হয়। এগুলোকে বলে ইমিউনতন্ত্রের কোষ, ইমিউনতন্ত্রের অঙ্গ আর ইমিউনতন্ত্রের কোষ। এখন এই ইমিউনিটির সাথে বা ইমিউনতন্ত্রের সাথে বা অনাক্রম্যতার সাথে, বাংলা হচ্ছে অনাক্রম্যতা, তোমার দেহে কোনো জীবাণু যাতে আক্রমণ না করতে পারে এই প্রিভেন্ট করার ব্যবস্থা, যেটা এটা হচ্ছে অনাক্রম্যতা। এই অনাক্রম্যতার সাথে যেসব অঙ্গ জড়িত সেসব অঙ্গকে আমরা বলি লিম্ফয়েড অঙ্গ। কি বলা হয়? লিম্ফয়েড। খাতাগুলো নিয়ে বসে পড়ে সবাই, আমি কিন্তু ক্লাসের মধ্যে খাতাগুলো নোটগুলো করে রাখবেন। লিম্ফয়েড অঙ্গ বলা হয়, এদেরকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। তাহলে ইমিউনিটির সাথে জড়িত যেসব কোষ, এই কোষগুলোকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। কি অঙ্গ বলা হয়? লিম্ফয়েড অঙ্গ। আচ্ছা, একটা কথা, যারা হচ্ছে আমাদের ওই যে ব্রেনার বায়োলজি প্রি মেডিকেল ব্যাচের 26 যারা আছো, তোমরা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে আর হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে একটু আমাদের এই লাইভটা শেয়ার করে দিও। হ্যাঁ, অনেকে হচ্ছে ভাবছে আমরা হচ্ছে প্রাইভেট গ্রুপে লাইভে নিতেছি না, আজকে আমরা পাবলিক গ্রুপ থেকে লাইভ আসছি, তো তোমরা এটা একটু শেয়ার করে দিও যে কেউ। হ্যাঁ, তোমরা যারা আছো যে কেউ একটু শেয়ার করে দিও। আচ্ছা, তাহলে বলতেছিলাম যেটা এই ইমিউনিটির সাথে যেসব অঙ্গ জড়িত সেসব অঙ্গগুলোকে আমরা লিম্ফয়েড অঙ্গ বলি। এখন কেন লিম্ফয়েড অঙ্গ বলি প্রশ্ন আসতে পারে না যে কেন লিম্ফয়েড অঙ্গ বলি? হ্যাঁ, কেন লিম্ফয়েড অঙ্গ বলি? কেন লিম্ফয়েড অঙ্গ বলি? হ্যাঁ, কেন লিম্ফয়েড অঙ্গ বলে? হ্যাঁ, কেন লিম্ফয়েড অঙ্গ বলা হয়? এই লিম্ফয়েড অঙ্গ বলার কারণ হচ্ছে এরা হচ্ছে কি করবে, এই যে আমাদের এই যে শ্বেতরক্তকণিকার যে কোষগুলো আছে, হ্যাঁ, শ্বেতরক্তকণিকার কোষগুলো এগুলো লিম্ফোসাইট তৈরি করে। হ্যাঁ, এগুলো কি করবে? লিম্ফোসাইট তৈরি করবে। হ্যাঁ, লিম্ফোসাইট তৈরি করে, এগুলো লিম্ফোসাইট তৈরি করবে। হ্যাঁ, লিম্ফোসাইট তৈরি করে শ্বেতরক্তকণিকার যে কোষগুলো আছে, শ্বেতরক্তকণিকার বিভিন্ন রকম এগুলো কোষ তৈরি করে। হ্যাঁ, শ্বেতরক্তকণিকার কোষ। হ্যাঁ, শ্বেতরক্তকণিকার কোষ যে লিম্ফোসাইট এগুলো কি করবে? তৈরি করে, এগুলো তৈরি করে। হ্যাঁ, এগুলো তৈরি করবে। এই জন্য এই অঙ্গগুলোকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ, এগুলোকে বলা হয় লিম্ফয়েড অঙ্গ। এখন কথা হচ্ছে ভাই, তাহলে লিম্ফয়েড অঙ্গ কি কি আছে আমাদের দেহে? লিম্ফয়েড অঙ্গ কি কি আছে? হ্যাঁ, লিম্ফয়েড অঙ্গ কি কি আছে? প্রথম কথা হচ্ছে লিম্ফয়েড অঙ্গ দেখা একটা আমাদের আছে থাইমাস। হ্যাঁ, থাইমাস গ্রন্থি বলে, এটা একটা লিম্ফয়েড অঙ্গ। থাইমাস গ্রন্থি। তোমরা কি জানো থাইমাস গ্রন্থি কোথায় থাকে? থাইমাস গ্রন্থি এই যে আমাদের শ্বাসনালী আছে, হ্যাঁ, এই শ্বাসনালীর পিছনে থাকবে থাইমাস গ্ল্যান্ড। হ্যাঁ, এই থাইমাসের শ্বাসনালীর পিছনে থাকে, এটা হচ্ছে শ্বাসনালীর পিছনে থাকে। থাইমাস গ্ল্যান্ডটা থাকবে আমাদের শ্বাসনালীর পিছনে। এই থাইমাস গ্রন্থি থেকে একটা কোষ তৈরি হয়। এই থাইমাস গ্রন্থি একটা কোষ বর্ধিত হয়। এখানে কোন কোষটা বর্ধিত হয়? এখানে হচ্ছে টি কোষ বর্ধিত হয়। হ্যাঁ, টি কোষ তৈরি হয়, টি কোষ বর্ধিত হয়। তাহলে থাইমাস গ্রন্থিতে কোন কোষ বলে? টি কোষ। থাইমাস নামটা টি থেকে আসছে না, THIYMAS, থাইমাস। এই থাইমাস থেকে এই টি আমরা নিব। তাহলে থাইমাস গ্রন্থিতে কোন কোষ বর্ধিত হবে? টি কোষ বর্ধিত হবে। তার এতটুকু। এখন আসো আমাদের আরেকটা গ্রন্থি যেটা হচ্ছে নাসিকানালীর পিছনে থাকে, এটাকে বলে এডিনয়েড গ্রন্থি। হ্যাঁ, এডিনয়েড গ্রন্থি। এটাও একটা আমাদের লিম্ফয়েড অঙ্গ, এটা একটা লিম্ফয়েড অঙ্গ। এরপর আসো তোমরা পড়ছিলা যে বৃহদন্তের শিকারের সাথে একটা কোষ থাকে অ্যাপেন্ডিক্স, তাই না? অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্স এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সকে কি বলা হয়? নোট করে রাখো। অ্যাপেন্ডিক্সকে বলা হয় উপকারকারী জীবাণুর
সংরক্ষিত ভান্ডার। হ্যাঁ, একে বলা হয় উপকারকারী। উপকারকারী আমাদের বডিতে যে কিছু বেনিফিশিয়াল জীবাণু আছে, হ্যাঁ, এই উপকারকারী জীবাণু এখানে থাকে, এটা হচ্ছে উপকারকারী জীবাণুর সংরক্ষিত ভান্ডার বলা হয়। হ্যাঁ, উপকারকারী জীবাণুর সংরক্ষিত ভান্ডার কোনটাকে বলা হয়? এই অ্যাপেন্ডিক্সকে বলা হয়। তাহলে অ্যাপেন্ডিক্সকে বলা হয় উপকারকারী জীবাণুর সংরক্ষিত ভান্ডার। তাহলে এইগুলা ছিল হচ্ছে আমাদের এই কোষগুলো হচ্ছে আমাদের কি কোষ? এগুলো হচ্ছে লিম্ফয়েড অঙ্গ, বিভিন্ন অঙ্গ। আর কি কি আছে লিম্ফয়েড অঙ্গ? আমি এখান থেকে একটু মুছে দিই। আচ্ছা, তোমরা কি ক্লাস ঠিকঠাক দেখতে পাচ্ছ? লেখাগুলো দেখা যায়? ওকে, হ্যাঁ, ওকে, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এগুলো তাহলে লিম্ফয়েড অঙ্গ, এগুলো হচ্ছে লিম্ফয়েড অঙ্গ। আর কি কি লিম্ফয়েড অঙ্গ আছে এটা একটু মুছে দিয়ে আসি, যারা নোট করতেছো এটা উঠাই না, হ্যাঁ, সাথে সাথে একটু উঠাই না, অথবা না পারলে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা মুছে দিলাম। এখন আর কি কি লিম্ফয়েড অঙ্গ আছে? আর হচ্ছে বিভিন্ন রকম লিম্ফয়েড অঙ্গ আছে। হ্যাঁ, আরো লিম্ফয়েড অঙ্গ আছে, যেমন হচ্ছে ব্লাড ভেসেলগুলো। হ্যাঁ, ব্লাড ভেসেল, হ্যাঁ, ব্লাড ভেসেল এগুলো লিম্ফয়েড অঙ্গ হিসেবে কাজ করে। ব্লাড ভেসেল কি আছে? আর্টারি আছে, হ্যাঁ, ভেইন আছে, ক্যাপিলারি আছে। এবিসি দেখেন, আর্টারি, ভেইন, ক্যাপিলারি, এবিসি আর্টারি, ভেইন, ক্যাপিলারি। ব্লাড ভেসেল কি একটা জিনিস হলো বোন মেরু। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বোন মেরু। বোন মেরু, হ্যাঁ, বোন মেরু, অস্থিমজ্জা। বোন মেরুটা কি? অস্থিমজ্জা। এই বোন মেরুতে, এই অস্থিমজ্জাতে একটা মেইন কোষ তৈরি হয়। এখানে কোন কোষ তৈরি হয়? বি কোষ বর্ধিত হয়। মনে রাখবা, বি কোষ বর্ধিত হয়। বি কোষের অনেক গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা করবো। এই বি কোষ, এই বি কোষটা বি সেল থেকে কি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হবে। হ্যাঁ, এই বি কোষ থেকে কি তৈরি হবে? অ্যান্টিবডি তৈরি হবে। হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি হবে। হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি হবে। এখন কথা হচ্ছে ভাইয়া অ্যান্টিবডিটা কি? তাহলে অ্যান্টিবডি জিনিসটা কি? অ্যান্টিবডি জিনিসটা কি? অ্যান্টিবডি হচ্ছে আমাদের বডিতে, আমাদের দেহে যে জীবাণুগুলো প্রবেশ করে, আমাদের দেহে প্রবেশিত জীবাণু, হ্যাঁ, দেহে প্রবেশিত যে জীবাণুগুলো আছে এদেরকে আমরা বলি অ্যান্টিজেন। এদের নাম কি? এদের নাম হচ্ছে অ্যান্টিজেন। হ্যাঁ, অ্যান্টিজেন মানে এক কথায় তোমার দেহে অপরিচিত কোনো জিনিস যদি তোমার দেহে প্রবেশিত করে, ফরেন বডি, সেটাই বডি তাকে অ্যান্টিজেন হিসেবে কাউন্ট করবে, তাই না? তাহলে দেহে যে একটা জীবাণু যদি যায় তার নাম হচ্ছে অ্যান্টিজেন। আর অ্যান্টিজেনের বিরুদ্ধে যেটা তৈরি হবে, অ্যান্টিজেনের বিরুদ্ধে সাড়া দিয়ে বডি যে জিনিসটা তৈরি করবে, অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি হবে যেটা, অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি হবে কি? অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি হবে অ্যান্টিবডি। অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি হবে কি? অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডিটা তৈরি করবে কে? অ্যান্টিবডি তৈরি করবে এই বি কোষ বা প্লাজমা কোষ। হ্যাঁ, এখন কথা হলো প্লাজমা কোষ কি? এই যে বি কোষটা যখন এই বডির অ্যান্টিজেনকে মারার জন্য, সে হচ্ছে বডির অ্যান্টিজেনকে মারার জন্য একটু সাইজে বড় হবে। সে যদি তুমি যদি একটা ধরো একটা শত্রু আসছে, তুমি যদি তাকে মারার জন্য, তুমি যদি হ্যাংলা পাতলা হও, তুমি শত্রুকে মারতে পারবা? তোমাকে একটু শক্তিশালী হতে হবে, তাই না? তাহলে এই যে বি কোষটা এই অ্যান্টিজেনকে মারার জন্য সে নিজে একটু শক্তি সঞ্চয় করবে, শক্তি সঞ্চয় করে একটু বড় হবে, তখন তাকে আমরা বলবো প্লাজমা কোষ। কি কোষ বলবো? প্লাজমা কোষ। ঠিক আছে, তাহলে প্লাজমা কোষটা হচ্ছে বি কোষটা যখন শক্তি সঞ্চয় করে একটু বড় হবে, তখন তার নাম হয়ে যাবে প্লাজমা কোষ। তাই প্লাজমা কোষের কাজ কি? যখন প্লাজমা কোষ হয়ে গেছে, প্লাজমা কোষে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করবে, তাকে আমরা প্লাজমা কোষকে বলতে পারি অ্যান্টিবডি তৈরির কারখানা। তাহলে অ্যান্টিবডি তৈরির কারখানা কোনটা? প্লাজমা কোষ। তাই অ্যান্টিবডি তৈরির কারখানা হচ্ছে প্লাজমা কোষ। অ্যান্টিবডি তৈরির কারখানা। হ্যাঁ, অ্যান্টিবডি তৈরির কারখানা কোনটা? প্লাজমা কোষ। এটুকু বুঝতে পারছো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্লাজমা কোষের যে ক্লাসিফিকেশনটা। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্লাজমা কোষের ক্লাসিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্লাজমা কোষ কি, বি কোষ কি, অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি কি, বুঝতে পারছো? অ্যান্টিজেন এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা জানাও। হ্যাঁ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, প্লাজমা কোষ, বি কোষ, এগুলো ক্লিয়ার কিনা জানাও। এটা ক্লিয়ার কিনা সবার কাছে তোমরা একটু জানাও। হ্যাঁ, আচ্ছা, ওকে, জানাতুল ফেরদৌস অলসো ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার, হ্যাঁ, ওকে, যারা আছো তোমরা একটু রেসপন্স করিও। উম, এটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে সেলটা বুঝতে পারছো, অঙ্গাণুগুলো বুঝতে পারছো? ওকে, আচ্ছা, ওকে,
তাহলে আমরা চলে যাই, চলে যাই, মুছে দিলাম। এই লিম্ফয়েড অঙ্গের ভিতরে আর কিছু অঙ্গ আছে, হ্যাঁ, লিম্ফয়েড অঙ্গের ভিতরে আরো কিছু অঙ্গ আছে। আর কি কি লিম্ফয়েড অঙ্গ আছে? একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ আছে স্প্লিন, হ্যাঁ, স্প্লিন আমরা কি বলে থাকি? প্লীহা বলে থাকি, স্প্লিন বা প্লীহা, হ্যাঁ, স্প্লিন বা প্লীহা। তাহলে প্লীহা এটাকে আমরা কি, প্লীহাটা হচ্ছে লসিকা গ্রন্থির ভিতরে সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, হ্যাঁ, প্লীহাটা সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। তাহলে প্লীহাটা হচ্ছে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, ঠিক আছে? এই লসিকা গ্রন্থি এটাকে বলা হয়, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, একে বলা হয় রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার। এগুলো নোট করে রাখো, রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয়, হ্যাঁ, রক্তের ছাঁকে, হ্যাঁ, রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয়, রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার। ওকে, একে রক্তের, তাহলে প্লীহাকে আমরা কি বলি? রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার বলে থাকি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, প্লীহাকে আমরা রক্তের ব্লাড ব্রেন বলে থাকি, হ্যাঁ, রিজার্ভার, হ্যাঁ, ব্লাড ব্রেন বলে থাকি, একে আমরা ব্লাড ব্যাংক বলে থাকি, হ্যাঁ, ব্লাড ব্যাংক, রক্তের রিজার্ভার বলে থাকি। তাহলে তিনটা তথ্য কিন্তু প্লীহা থেকে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার, একে আমরা ব্লাড ব্যাংক বলে থাকি। তাহলে এই তিনটা জিনিস প্লীহা থেকে পড়ে সুন্দরভাবে। আর কি কি লিম্ফ নোড আছে? বিভিন্ন রকম লিম্ফ নোড থাকে, হ্যাঁ, লিম্ফ নোড, হ্যাঁ, এই লিম্ফ নোডগুলো হচ্ছে লিম্ফ নোড। টনসিল, হ্যাঁ, টনসিল একটা পর্ব, তোমরা পেয়ার প্যাচ, হ্যাঁ, পেয়ার প্যাচেস। এই পেয়ার প্যাচেসটা কোথায় পাই জানো? এই পেয়ার প্যাচেসটা পাওয়া যায় ক্ষুদ্রান্তে। কোথায় পাওয়া যায়? ক্ষুদ্রান্তে পাওয়া যায়। এই পয়েন্টগুলো লিম্ফয়েড অঙ্গ নিয়ে আমাদের এতটুকু পড়লে হয়ে যাবে, যেগুলো বলে দিচ্ছি, হ্যাঁ, যেগুলো বলে দিচ্ছি, যে পয়েন্টগুলো বলে দিচ্ছি, হ্যাঁ, মেডিকেলের জন্য এই পয়েন্টগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে লিম্ফয়েড অঙ্গ নিয়ে আমাদের এতটুকু জানতে হবে। আমাদের লিম্ফয়েড অঙ্গ নিয়ে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমি আজকে হচ্ছে যে পয়েন্টগুলো, এইটা ক্লিয়ার। এখানে একটা আর গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আলোচনা করবো, যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা একাডেমিক থেকেই নিজের প্রস্তুতি বুঝতে যাচ্ছ, এইভাবে পড়তে হবে। তুমি যদি কোন প্যাটার্নে পড়তে হয়, জাস্ট ক্লিয়ার কনসেপ্টটা ক্লিয়ার করে তারপরে তোমাকে পুস্তকের আগে যেতে হবে। যেগুলো বলতেছে মানে করে রাখে, এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। 25 ব্যাচ 26 ব্যাচ যারা আছো সব হচ্ছে সবার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে, এখন তোমাদের একটা প্রশ্ন করি। লিম্ফয়েড অঙ্গ আমাদের পড়া শেষ, এখন আমরা একটা কোষ নিয়ে পড়বো, হ্যাঁ, কোষ নিয়ে পড়ার আগে তোমাদের যারা যুক্ত আছে একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা তাদের দেখি, এটা কুইজ করতেছি, হ্যাঁ। এখন তোমার হচ্ছে কুইজটা হচ্ছে যে বি কোষ বর্ধিত হয় কোথায়? বি কোষ বর্ধিত হয় কোথায়? হ্যাঁ, এটা উত্তরটা, হ্যাঁ, অপশনেতে দিলাম আমি হচ্ছে থাইমাস, অপশন বি তে দিলাম হচ্ছে টনসিল, অপশন সি তে দিলাম হচ্ছে যে বোন মেরু, অপশন ডি তে দিলাম হচ্ছে স্প্লিন। এটা বলো তো, বি কোষ বর্ধিত হয় কোথায়? এই কুইজটার উত্তর দাও, হ্যাঁ, যারা যুক্ত আছো তোমরা সবাই এই কুইজটার উত্তর দাও যে বি কোষ বর্ধিত হয় কোথায়? বি কোষ কোথায় বর্ধিত হয়? হ্যাঁ, বি কোষ কোথায় বর্ধিত হয়, এটার উত্তরটা দাও। বি কোষ কোথায় বর্ধিত হয়, এই প্রশ্নের উত্তরটা দাও তোমরা। আচ্ছা, প্রথমা সরকার কথা তুমি উত্তর দিছো একটা, ওকে। আচ্ছা, ক্লাস আমি কিন্তু বলে দিছি, হ্যাঁ, ক্লাসে কিন্তু আমি বলে দিছি, আমি পড়ানোর সময় বলছি যে বি কোষ কই থেকে তৈরি হয়, হ্যাঁ, বি দিয়ে কিন্তু মিল আছে, বি এর সাথে দেখবো যে তার উত্তর একটা মিল আছে, হ্যাঁ, এটা বলে দিলাম যে যেখান থেকে তৈরি হয় তার নামের শুরুতেও কিন্তু বি আছে, হ্যাঁ। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ, তোমার উত্তর সঠিক।
আচ্ছা, এটা বলে দিয়েছিলাম, হ্যাঁ, এটা কিন্তু আমি ক্লাসের সময় বলছি। আচ্ছা, বি যেমন হচ্ছে যে বোন মেরুতে তৈরি হয়, হ্যাঁ, বি কোষটা কই তৈরি হয়েছিল? বোন মেরু তৈরি হয়েছিল, অস্থি মজ্জায় তৈরি হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে বোন মেরু, হ্যাঁ, সি উত্তর হচ্ছে সি, সঠিক উত্তর হচ্ছে বোন মেরু। বি কোষ হচ্ছে বোন মেরুতে বর্ধিত হয়, বি কোষ বোন মেরুতে বর্ধিত হয়। ঠিক আছে, ওকে। এখন আসলে আমরা এই ইমিউনিটির সাথে জড়িত কি কি কোষ আছে, হ্যাঁ, ইমিউনিটির সাথে জড়িত কোষগুলা কি, অনাক্রমের সাথে জড়িত কোষগুলো অলরেডি আমরা টি কোষ বি কোষ নিয়ে পড়ে ফেলছি, ঠিক আছে, টি কোষ এবং বি কোষ নিয়ে পড়ে ফেলছি। কিছু কোষ আছে যেমন মেইন কোষকে বলা হয় অনাক্রমতা মেইন কোষ, ঠিক আছে, প্রধান কোষ, অনাক্রমতার প্রধান কোষ হচ্ছে লিম্ফোসাইট, হ্যাঁ, অনাক্রমতার প্রধান কোষ, প্রধান কোষের নাম কি? লিম্ফোসাইট, হ্যাঁ, লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট, লিম্ফোসাইটকে বলা হয় অনাক্রমতার প্রধান কোষ বা ইমিউনিটির প্রধান কোষ হচ্ছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটটা কয়েক ধরনের হতে পারে, হ্যাঁ, লিম্ফোসাইটটা কয়েক ধরনের হতে পারে, তিন ধরনের লিম্ফোসাইটের এখানে লিম্ফোসাইট তিন ধরনের হয়, ঠিক আছে। একটা হচ্ছে টি সেল, একটা হচ্ছে টি সেল, টি সেল লিম্ফোসাইট টি সেল হবে, বি সেল, আর একটা হচ্ছে বি সেল, বি সেল, আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল, ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল। এই টি সেলটা আমরা অলরেডি বলছি, টি সেলটা কোথায় বর্ধিত হয়? টি সেলটা কোথায় বর্ধিত হয়? টি সেলটা হচ্ছে থাইমাসে বর্ধিত হয়, টি দিয়ে থাইমাস, তাহলে টি সেলটা হচ্ছে আমার থাইমাসে, থাইমাসে কি হবে? থাইমাসে বর্ধিত হবে, টি সেলটা থাইমাসে বর্ধিত হবে। টি সেলটা কোথায় বর্ধিত হবে? টি সেলটা হচ্ছে থাইমাসে বর্ধিত হবে। ওকে, এখন এই টি সেলের অনেকগুলো সাব টাইপ আছে, হ্যাঁ, টি সেলের আবার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, টি সেল কি কি আছে, হ্যাঁ, টি সেলটা থাইমাসে বর্ধিত হয় এবং টি সেল কিছু তিন ধরনের টি সেল পাওয়া যায়, আমরা তিন ধরনের টি সেল পাই। একটা হচ্ছে হেল্পার, হেল্পার, হেল্পার 1 টি সেল, হ্যাঁ, হেল্পার 1 টি সেল, হেল্পার 1 টি সেল। এটাকে আমরা কি বলি? এই হেল্পার 1 টি সেলটা এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার আমাদের বডিতে যে ফ্যাগোসাইট বা অ্যান্টিজেনগুলোকে যে ভক্ষণ করার জন্য কিছু ফ্যাগোসাইট কোষ আছে, সেই ফ্যাগোসাইট কোষকে সহায়তা করে, ঠিক আছে। তাহলে এই টি সেলের কাজ হচ্ছে অ্যান্টিজেন ধ্বংসে ফ্যাগোসাইট কোষকে সহায়তা করে, হ্যাঁ, অ্যান্টিজেন, অ্যান্টিজেন ধ্বংসে, অ্যান্টিজেন ধ্বংসে ফ্যাগোসাইট কোষকে সহায়তা করে, ফ্যাগোসাইট, ফ্যাগোসাইট কোষকে, ফ্যাগোসাইট কোষকে সহায়তা দেয়, ফ্যাগোসাইট কোষকে সহায়তা করে। তাহলে অ্যান্টিজেন ধ্বংসে ফ্যাগোসাইট কোষকে সহায়তা করে যে টি সেল, সেই টি সেলের নাম হচ্ছে হেল্পার টি সেল। সেই টি সেলের নাম কি? হেল্পার টি সেল, হেল্পার 1 টি সেল বলা হয়, ঠিক আছে। এখন হেল্পার, হেল্পার 2 টি সেল, এটার কাজ কি? এই হেল্পার 2 টি সেলটা হচ্ছে, এটা হচ্ছে বি কোষের সাথে সংযুক্ত হয়, কি করে? এ হচ্ছে বি কোষের সাথে সংযুক্ত হয়, বি কোষের সাথে, বি কোষের সাথে, বি কোষের সাথে কি হয়? সংযুক্ত হয় বা সংযোগ রক্ষা করে, সংযুক্ত হয়ে অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। হেল্পারের কাজ সহায়তা করা, একে অ্যান্টিবডি, অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে, হ্যাঁ, অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করবে। তাহলে হেল্পার 1 টি সেলের কাজ কি? হেল্পার 2 টি সেলের কাজ কি বুঝতে পারছো? বিকু সংযুক্ত হয়ে অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে, হেল্পার 2 টি সেলের কাজ এটা। আরেকটা হেল্পার টি সেল আছে, সেটাকে বলা হয় সাইটোটক্সিক, হ্যাঁ, সাইটোটক্সিক টি সেল, হ্যাঁ, সাইটোটক্সিক, সাইটোটক্সিক টি সেল। এর কাজ কি? এই সাইটোটক্সিক টি সেলের কাজ হচ্ছে অণুজীব ধ্বংসে কাজ করে, হ্যাঁ, অণুজীব সংক্রমিত কোষ যেগুলা, সেগুলা ধ্বংস, অণুজীব সংক্রমিত কোষ ধ্বংস কাজ করে, হ্যাঁ, অণুজীব সংক্রমিত কোষ ধ্বংসে কাজ করে, হ্যাঁ, অণুজীব সংক্রমিত কোষকে ধ্বংস করে। তাহলে সাইটোটক্সিক টি কোষের কাজ হচ্ছে অণুজীব সংক্রমিত কোষকে ধ্বংস করা, হ্যাঁ। তাহলে বুঝতে পারছো এই টি সেল, তাহলে থাইমাসে বর্ধিত হলো তিন ধরনের টি সেল পাই, তিন ধরনের কাজ, এটা ভালো মতো তোমাকে জানতে হবে। এবার বি সেল আমি অলরেডি পড়ে তোমাকে বলে দিয়েছি, বি সেল কোথায় বর্ধিত হবে? বোন মেরুতে, হ্যাঁ, বোন মেরু বা অস্থি মজ্জা। বি সেলটা হচ্ছে বোন মেরু বা অস্থি মজ্জায় বর্ধিত হয়, হ্যাঁ, অস্থি মজ্জা, অস্থি মজ্জা। ওকে, এই বি সেলটা, বি সেল থেকে কি তৈরি করে? বি সেল যখন আকারে বড় হয়, বি সেল যখন আকারে বড় হয়, তাকে বলা হয় প্লাজমা কোষ। কি বলা হয়? প্লাজমা, প্লাজমা কোষ, হ্যাঁ। প্লাজমা কোষ কি হিসেবে কাজ করে? অ্যান্টিবডি তৈরির কারখানা, হ্যাঁ, অ্যান্টিবডি তৈরির, অ্যান্টিবডি তৈরির কারখানা। আমি বলে দিয়েছি অ্যান্টিবডি কি অ্যান্টিজেন কি, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরির কারখানা হিসেবে কাজ করে। দ্যাটস ইট, বি সেল এই আমরা পড়লে হবে। আর ন্যাচারাল কিলার সেল যেটা এনকে সেল, এই এনকে সেল
কাজ করে। এর কি কাজ করবে এনকে সেলটা? এনকে সেলের কাজ হচ্ছে তোমার টিউমার ধ্বংস করে, এটা টিউমার কোষকে ধ্বংস করে, ঠিক আছে? এটা টিউমার কোষকে ধ্বংস করে, হ্যাঁ, টিউমার কোষকে ধ্বংস করে, হ্যাঁ, টিউমার কোষ, যেগুলো টিউমারকে ধ্বংস করে, টিউমার কোষকে ধ্বংস কিভাবে করবে? এটা কিভাবে করবে? এই টিউমার কোষ বা এরকম সেলগুলোকে ধ্বংস করার কাজ হচ্ছে এটা এই যাকে ধ্বংস করবে তাকে ধরে একদম তার প্লাজমা মেমব্রেনগুলোকে খেয়ে ছিদ্র ছিদ্র করে ফেলবে, ঠিক আছে? তার রন্ধ্র বানায় দিবে, ছিদ্র তৈরি করবে। তো ছিদ্র তৈরি করলে তার প্লাজমার মধ্যে এরকম এর ভিতরে পানি প্রবেশ করবে, প্রবেশ করে সে ফুলে যাবে, স্ফীত হয়ে যাবে, ফিটে হয়ে ফুসফিত হতে তো ব্রাস্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখে কথা শুনে মেকানিজম সে কি করে? প্লাজমা মেমব্রেনে ছিদ্র করে, সে কি করবে? প্লাজমা মেমব্রেন ছিদ্র করে দেয়, প্লাজমা মেমব্রেন ছিদ্র করে, হ্যাঁ, প্লাজমা ছিদ্র করে। তো প্লাজমা মেমব্রেন ছিদ্র করে দিলে এগুলা কি হয়ে যায়? পানি ঢুকে স্ফীত হয়ে যায়, ঠিক আছে? পানি ঢোকার পরে এগুলা স্ফীত হয়ে ফেটে যায়, হ্যাঁ, স্ফীত হয়ে ফেটে যায় এবং কোষটা মারা যায়, ফেটে যায় এবং কোষটা মারা যায়। তাহলে বুঝতে পারছো টি সেলের কাজ, বি সেলের কাজ, এনকে সেলের কাজ, হ্যাঁ, এগুলোর কাজটা বুঝতে পারছো? তাহলে এই তিনটে হচ্ছে আমাদের মেইন সেল, হ্যাঁ, লিম্ফোসাইটের মেইন সেল এই তিনটা। এটা কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা জানাও, এতটুকু বুঝতে পারছো কিনা, বা এখানে কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাও। এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাতে হবে, হ্যাঁ। এতটুকু ক্লিয়ার আছে কিনা তোমরা জানাও। ওকে, ক্লিয়ার, হ্যাঁ, ক্লিয়ার। জানাদের ফারদাস ক্লিয়ার, হ্যাঁ, ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা তোমরা একটু, হ্যাঁ, যেটা মুছে দিই, তোমরা এক মিনিট একটু কাজ করো, তোমরা যে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, আমাদের গ্রুপে যারা ছিল, সাবমিটেড যারা ছিল ওখানে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে, আর আমাদের মেসেঞ্জার গ্রুপ যেটা ছিল সেখানে এই লিংকটা একটু পাঠায় দাও, হ্যাঁ। অনেকে হয়তো এখানে আমাদের ক্লাসটা খুঁজতেছে, মানে ক্লাসটা পাচ্ছে না, আর তোমাদের টাইমলাইনে একটু শেয়ার করে দিতে পারো, সবাই একসাথে শিখি আমরা। আচ্ছা, ওকে। এখন আমরা এই যে কোষগুলা পড়লাম, এই কোষগুলা নিয়ে তোমাদের কিছু ইনফো দিব, হ্যাঁ, কিছু নেমোনিক বা ট্রিক আকারে যেগুলো তোমরা মনে রাখতে পারো, হ্যাঁ, কোষসমূহ। তাহলে দেখো ফ্যাগোসাইটিক কোষ কোনগুলো হবে? ফ্যাগোসাইটোসিস করে কারা? হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস, যেটা মানে কি? ফ্যাগোসাইটোসিস এর এটা প্রক্রিয়া, যাকে হচ্ছে জীবাণু ভক্ষণ করার প্রক্রিয়া, হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস করে, হ্যাঁ। ফ্যাগোসাইটোসিস করে কোন কোষ? ফ্যাগোসাইটোসিস হচ্ছে জীবাণু ভক্ষণ প্রক্রিয়া, হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস হচ্ছে জীবাণু ভক্ষণ প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস হচ্ছে জীবাণু ভক্ষণ প্রক্রিয়া, ফ্যাগোসাইটোসিসটা হচ্ছে জীবাণু ভক্ষণ প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিসটা কি তাহলে? জীবাণু ভক্ষণ প্রক্রিয়া। এই ফ্যাগোসাইটোসিস কারা করে জানো? দুইটা কোষ করে মেইনলি। ফ্যাগোসাইটোসিস কোন হচ্ছে আমাদের, মনে রাখবা যে মনি, হ্যাঁ, মনি দিয়ে মনে রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি? ম্যাক্রোফেজ, মেইনলি ম্যাক্রোফেজ। এটা মনোসাইট কোষ, হ্যাঁ, মনোসাইট একটু কথা বলতে আছে, একটু বলবো। এটা হচ্ছে নিউট্রোফিল, মনোসাইট এবং নিউট্রোফিল, এই দুইটাকে আমরা বলি ফ্যাগোসাইটের কোষ পাই, মানে ফ্যাগোসাইটোসিস করে। এই মনোসাইট হচ্ছে ম্যাক্রোফেজে পরিণত হয়, মনোসাইট কিসে পরিণত হয়? ম্যাক্রোফেজে পরিণত হয়। কখন হয় বলতেছি, মনোসাইটটা হচ্ছে ম্যাক্রোফেজে পরিণত হয়, ম্যাক্রোফেজে পরিণত হয়, ঠিক আছে? এই মনোসাইট আর নিউট্রোফিলের ভিতরে এই ম্যাক্রোফেজে পরিণত হলো, তাহলে কোনটা শক্তিশালী? এটা হচ্ছে ম্যাক্রোফেজটা শক্তিশালী, ঠিক আছে? মানে নিউট্রোফিলের ম্যাক্রোফেজ ভিতরে কোনটা শক্তিশালী হবে? ম্যাক্রোফেজ শক্তিশালী। এই ম্যাক্রোফেজ কখন পাবো? মনোসাইট কখন পাবো? মনোসাইট তৈরি হয় অস্থি মজ্জায়, হ্যাঁ। এই মনোসাইট তৈরি হবে আমাদের এই শ্বেত রক্তকণিকার কোষ। এই মনোসাইট কোথায় তৈরি? অস্থি মজ্জায় তৈরি। মনোসাইট তৈরি হয় অস্থি মজ্জায়। কোথায় তৈরি হবে? মনোসাইট তৈরি হবে অস্থি মজ্জায়। তার অস্থি মজ্জা থেকে তৈরি হয়ে যখন এটা রক্তে আসবে, ঠিক আছে, রক্তে থাকলে তাকে আমরা মনোসাইট বলবো। রক্ত থেকে কি করবো আমরা? মনোসাইট বলবো। এটা যখন রক্ত থেকে চলতে রক্ত থেকে যখন এটা টিস্যুতে যাবে, ঠিক আছে, বিভিন্ন রকম টিস্যুতে যাবে, তখন তার নাম হয়ে যাবে ম্যাক্রোফেজ। তাহলে মনোসাইটটা টিস্যুতে গেলে তার নাম কি হয়ে গেল? তার নাম হয়ে গেল ম্যাক্রোফেজ, ঠিক আছে? তাহলে রক্ত থেকে যখন মনোসাইটটা টিস্যুতে যাবে তখন তার নাম হয়ে যাবে ম্যাক্রোফেজ। শুধু ম্যাক্রোফেজ না, যে টিস্যুতে যাবে সেই টিস্যুর ম্যাক্রোফেজ হবে, ঠিক আছে? এখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই পাবা, সুন্দর মতো লিখে রাখবে যে কোনটা দেবে। আমরা যকৃতের ম্যাক্রোফেজ, হ্যাঁ, যকৃতের ম্যাক্রোফেজের নাম কি তোমরা বলো তো?
যারা আছো লাইভে দেখতেছো তোমরা বলো যকৃতের ম্যাক্রোফেজের নাম কি? যকৃতের ম্যাক্রোফেজ, তারপর হচ্ছে তোমরা বাবা হচ্ছে মস্তিষ্কের ম্যাক্রোফেজ, হ্যাঁ মস্তিষ্কের ম্যাক্রোফেজ, তারপরে বাবা তোমরা হচ্ছে অস্থির ম্যাক্রোফেজ, অস্থিতে থাকে, হ্যাঁ অস্থির ম্যাক্রোফেজ, ঠিক আছে? এগুলো সবগুলোই শিখে নিবে, হ্যাঁ এগুলো সবগুলোই শিখে নিবে। ফুসফুসের ম্যাক্রোফেজ, হ্যাঁ ফুসফুসে কোনটা থাকবে, হ্যাঁ ফুসফুসের ম্যাক্রোফেজ কোনটা থাকবে। দেখো এই যকৃতের ম্যাক্রোফেজ কোনটা, তোমরা একটু বলো তো যকৃতের ম্যাক্রোফেজ কোনটা? যকৃতের ম্যাক্রোফেজের নাম হচ্ছে কাফার কোষ, ঠিক আছে? কাফার কোষ, হ্যাঁ কাফার কোষ। ওকে, এরপর আসো এই যে মস্তিষ্কের ম্যাক্রোফেজের নাম হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল। কি সেল? মাইক্রোগ্লিয়াল কোষ, সেল। এবার অস্থির ম্যাক্রোফেজের নাম কি? অস্টিওব্লাস্ট। অস্টিও মানে অস্থি, অস্টিওব্লাস্ট বলা হয়। কি বলা হয়? অস্টিওব্লাস্ট। এবার ফুসফুসের ম্যাক্রোফেজ অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলাই ফুসফুস না, এটা কি বোঝায়? ফুসফুস বোঝায়। অ্যালভিওলার ম্যাক্রোফেজ, এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো রেজিস্টার দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন পাবাই, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। যকৃতের ম্যাক্রোফেজ। আরেকটা আছে যে এগুলো পড়ে নিও, বুঝতে এরকম যেগুলো আছে সবগুলো ম্যাক্রোফেজগুলো পড়তে হবে, সকল ম্যাক্রোফেজের নাম পড়তে হবে, ঠিক আছে? তাহলে ম্যাক্রোফেজ কোনটা, মনোসাইট কোনটা, আশা করছি বুঝতে পারছো। আর ম্যাক্রোফেজটা হচ্ছে প্রায় 100টির মতো জীবাণু ভক্ষণ করতে পারে, হ্যাঁ 100টি জীবাণুকে গ্রাস করতে পারে, হ্যাঁ 100টি জীবাণুকে গ্রাস করে, হ্যাঁ। আর নিউট্রোফিল হচ্ছে যে 3 থেকে 20টি জীবাণু গ্রাস করে। কতটি? 3 থেকে 20টি জীবাণু গ্রাস করে, হ্যাঁ 3 থেকে 20টি জীবাণুকে সে গ্রাস করতে পারে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটু উঠানো, হ্যাঁ এই জিনিসগুলো একটু, এটা ক্লিয়ার কিনা এটা বলো, হ্যাঁ। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলছি M100 দিয়ে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবে, আমরা এটার উপর একটা এক্সাম দেবো তোমাদের, এবং সেই এক্সামে এই প্রশ্নগুলো ইনশাআল্লাহ তোমরা পাবা, সেই এক্সামে এই প্রশ্নগুলো তোমরা ইনশাআল্লাহ পাবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, এগুলো এখন আমি পৌঁছে দিচ্ছি, আমরা নেক্সট চলে যাই। এগুলো ফ্যাগোসাইটোসিস করে, হ্যাঁ। ওকে, এখন আসো ফ্যাগোসাইটোসিস করে এই দুটো আমরা জানলাম। এখন কিছু সেল আছে যারা হচ্ছে সাইটোকাইন উৎপাদন করে, এটা আমাদের করতে হবে, হ্যাঁ সাইটোকাইন ক্ষরণ করে কোন কোষ? সাইটোকাইন ক্ষরণ করে, এটা লিখে নাও। সাইটোকাইন ক্ষরণ করবে তারা, এটা মনে রাখবে যে মাইক্রোর হেল্পার, মাইক্রোর হেল্পার, হ্যাঁ মাইক্রো দিয়ে কি মনে রাখবা? মাইক্রো দিয়ে ম্যাক্রোফেজ, এই যে ম্যাক্রোফেজ, মাইক্রো দিয়ে হচ্ছে ম্যাক্রোফেজ, আর হেল্পার দিয়ে হেল্পার টি সেল। কি সেল? হেল্পার টি সেল। তাহলে এই দুইটা হচ্ছে সাইটোকাইন ক্ষরণ করে, হ্যাঁ সাইটোকাইন ক্ষরণ করে। আরেকটা জিনিস লিখে রাখো যে হিস্টামিন ক্ষরণ করে কারা? হিস্টামিন ক্ষরণ করে কারা? হ্যাঁ হিস্টামিন ক্ষরণ করে কোন কোষ? হিস্টামিন ক্ষরণ করে কারা? হ্যাঁ হিস্টামিন ক্ষরণ করে কারা? নিয়ে রাখো বোমা দিয়ে শিখবে। কি দিয়ে? বোমা দিয়ে। বো দিয়ে বেসোফিল, মনে রাখবো হচ্ছে বেসোফিল, হ্যাঁ বেসোফিল। আর মো দিয়ে হচ্ছে মাস্ট কোষ, এই বেসোফিল এবং মাস্ট কোষ হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে, ঠিক আছে? তাহলে সাইটোকাইন ক্ষরণ করতেছে কারা? হিস্টামিন ক্ষরণ করতেছে কারা? এই দুইটা কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে? এই দুইটা আমাদের পড়তে হবে, হ্যাঁ এই দুইটা আমাদের পড়তে হবে। ওকে, তাহলে এটা একটু উঠায় নাও, কোনগুলো সাইটোকাইন ক্ষরণ করে আর কোনগুলো হচ্ছে হিস্টোকাইন ক্ষরণ করে, কোনগুলো সাইটোকাইন ক্ষরণ করে এবং কোনগুলো হিস্টোকাইন ক্ষরণ করে, এটা একটু তোমরা উঠায় নাও। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও, হ্যাঁ তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাও। আর হচ্ছে যতটুকু পড়াইছে এটা বুঝতে পারছো কিনা?
আচ্ছা, আমরা আমাদের এখন নেক্সট পার্টে চলে যাবো, যেটা হচ্ছে আজকে আমাদের টপিকের লাস্ট পার্ট। হ্যাঁ, আজকে আমাদের টপিকের লাস্ট পার্ট হচ্ছে আমাদের প্রতিরক্ষা সিস্টেম চলে যাবো। হ্যাঁ, প্রতিরক্ষা সিস্টেম, মানব দেহের প্রতিরক্ষা। হ্যাঁ, ডিফেন্স, লাইন অফ ডিফেন্স কয় ধরনের? হ্যাঁ, লাইন অফ ডিফেন্স কয় ধরনের? মানব দেহের প্রতিরক্ষা যেটা, হ্যাঁ, লাইন অফ ডিফেন্সকে আমরা, এই প্রতিরক্ষাকে আমরা ভাগ করি, হ্যাঁ, এটাকে আমরা প্রতিরক্ষা সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করি, ঠিক আছে? একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা, একটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা, আর একটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। সহজাত প্রতিরক্ষা আর একটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। হ্যাঁ, সহজাত, তাহলে সহজাত প্রতিরক্ষা কি? এটা হচ্ছে জন্মগতভাবে, সহজাত মানে হচ্ছে জন্মগতভাবে প্রাপ্ত। হ্যাঁ, জন্মগতভাবে, হ্যাঁ, সহজাত কি থাকবে আমাদের দেহে? জন্মগতভাবে থাকবে। আর অর্জিত কি? এটা জন্মের পরে অর্জিত হবে। হ্যাঁ, এটা হচ্ছে জন্মের পরে, জন্মের পরে কি হয়? অর্জিত হয়। তাহলে অর্জিতটা হচ্ছে জন্মের পরে অর্জিত হয়, জন্মের পরে অর্জিত হয়। তাহলে সহজাতটা হচ্ছে জন্মগতভাবে প্রাপ্ত, আর এটা জন্মের পরে অর্জিত হয়। সহজাতের ভিতরে আমরা দুইটা ভাগে ভাগ করি, সহজাতকে আমরা দুইটা ভাগে ভাগ করি, ঠিক আছে? সহজাতকে, এই সহজাতের আরেকটা নাম হচ্ছে, একে বলা হয় নন স্পেসিফিক। সহজাতটা হচ্ছে নন স্পেসিফিক, নন স্পেসিফিক। আর এটা হচ্ছে অর্জিতটা হচ্ছে স্পেসিফিক সাধারণের মাধ্যমে। এটা হচ্ছে স্পেসিফিক সাধারণ, স্পেসিফিক মানে নন স্পেসিফিক আর স্পেসিফিক মানে কি? এই যে প্রতিরক্ষাটা, সহজাত প্রতিরক্ষাটা নন স্পেসিফিক মানে হচ্ছে আমাদের দেহে যে জীবাণু আসুক সেই জীবাণুকে সে ধরবে, ধ্বংস করবে, ঠিক আছে? প্রতিরক্ষা করবে। যেই আসবে সে কাউকেই চিনে না, যে আসবে তাকেই ধ্বংস করবে। ক্যান্সার সেল আসুক, রোগ জীবাণু কোনো আসুক, প্যাথোজেন আসুক, যেটাই আসুক তাকে সে ধ্বংস করবে। আর অর্জিতটা হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে, মানে স্পেসিফিক। ধরো তোমার একবার করোনা হয়েছিল, তোমার একবার বসন্ত রোগ মানে পক্স হয়েছিল, তাহলে তোমার আর হবে না, কারণ যে জীবাণুটা দিয়ে তোমার একবার বসন্ত হয়েছিল, তোমার বডিতে তার অ্যান্টিবডি তৈরি হয়ে আছে ওই জীবাণুর বিরুদ্ধে। আপনি এই বসন্তটা যে ভাইরাস দিয়ে হয়েছে, সেই ভাইরাসটা তোমার বডিতে অ্যান্টিজেন, তোমার বডিতে যখন অ্যান্টিজেন গেছে, সেই অ্যান্টিজেন বডিতে বিরুদ্ধে তোমার বডি কি করে তৈরি রাখছে? অ্যান্টিবডি তৈরি করে তুমি ভালো হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো। রোগের পরে সুস্থ হয়ে যাওয়া, যে অর্জিত করলা, কি অর্জিত করলা? একটা অ্যান্টিবডি অর্জিত করলা। তো এই অ্যান্টিবডিটাই হচ্ছে পরবর্তী তোমার যে বডিতে কোনো বসন্ত রোগের ভাইরাস আসে, তাহলে কিন্তু সে কাজ করতে পারবে না, অ্যান্টিবডিতে ওই অ্যান্টিজেনকে মেরে ফেলবে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে অর্জিত প্রতিরক্ষা বা স্পেসিফিক। তাহলে ওই যে বসন্ত রোগের অ্যান্টিজেনকে কিন্তু মারতেছে, অন্য রোগের অ্যান্টিজেন কিন্তু মারতেছে না, শুধুমাত্র বসন্তের অ্যান্টিবডি বসন্ত রোগকে মারতেছে। করোনা ভাইরাসের যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে করোনা ভাইরাসকে মারতেছে, ঠিক আছে? তাহলে যে ভাইরাসের বিরুদ্ধে বা যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তৈরি হয়ে আসে অ্যান্টিবডিটা, তাকেই সে মারবে। এই জন্য এটা বলা স্পেসিফিক, ঠিক আছে? আর এ সবাইকেই মারবে, কাউকে চিনে না। এই চেষ্টা করবে সহজত যেটা, এই চেষ্টা করবে সবাইকেই মারার জন্য, ঠিক আছে? এদের বলে নন স্পেসিফিক বলা হয়, জন্মগতভাবে প্রাপ্ত। বুঝতে পারছো? এই নন স্পেসিফিকের ভিতরে আবার দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স, ঠিক আছে? প্রথম প্রতিরক্ষা স্তর, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর, প্রথম স্তর। আর একটা হচ্ছে দ্বিতীয় স্তর, সেকেন্ড লাইন অফ ডিফেন্স। হ্যাঁ, দ্বিতীয় স্তর, প্রথম প্রতিরক্ষা স্তর এবং দ্বিতীয় স্তর, প্রথম স্তর। এই প্রথম স্তর মানে তোমাকে তোমার বডিতে কোনো জীবাণু আসতে হবে, প্রথমে কি ভেদ করতে হবে? তোমার ত্বক ভেদ করতে হবে, ত্বক দিয়ে ঢুকতে হবে। লোম আছে, লোম দিয়ে ঢুকতে হবে। মুখের ছিদ্র আছে, খাবারের মাধ্যমে যাইতে পারে। নাকের ছিদ্র আছে, কানের ছিদ্র আছে, পায়ের ছিদ্র আছে, চোখের ছিদ্র আছে। তাহলে যেখানেই যেখানে রন্ধ্র বা ছিদ্র আছে সেগুলো দিয়ে ঢুকতে পারে, অথবা কাটা গেলে কোথাও সেখানে দিয়ে ঢুকতে পারে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের দেহের প্রথম ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটা ভেদ করতে হবে। ধরো আমাদের দেশে কোনো বহির যদি শত্রু আসে, তার প্রথমে আমাদের বর্ডার গার্ডগুলো অতিক্রম করতে হবে না, তাহলে বিজিবির সাথে এসে আগে কি করতে হবে? মোকাবেলা করতে হবে, ঠিক আছে? বাংলাদেশের বর্ডার গার্ডের যে ডিফেন্স মেকানিজম আছে, তারপরে দেশের ভিতরে যদি ঢুকে পড়ে তারা, তারপর দেশের ভিতরে এসে আমাদের পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী, এদের সাথে মোকাবেলা করতে হবে। তারপরে এর সাথে আমরা কি পাঠাবো? র্যাব পাঠাবো, পরবর্তী এগুলো যদি ভেদ করে চলে আসে। তাহলে আমাদের এরকম সিস্টেম, তিনটা সিস্টেম আছে: ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স, থার্ড লাইন ডিফেন্স, ঠিক আছে? থার্ড লাইন ডিফেন্সটা হচ্ছে এই অর্জিত প্রতিরক্ষাকে আমরা বলি, যেটা একদম লাস্ট স্টেজ, ঠিক আছে? যেটা অ্যান্টিবডি তৈরি করে রাখছে। আর এই ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইনটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা। এরা চেষ্টা করো, ফার্স্ট লাইন চেষ্টা করে একদম আটকে ধরে রাখার জন্য, বাইরের দিক দিয়ে যেটা ভৌত প্রতিবন্ধকদের দেখা যায়, বাহ্যিক তালীয় রাসায়নিক ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তাহলে ফার্স্ট লাইন ডিফেন্সটা হচ্ছে আমাদের, ফার্স্ট লাইন ডিফেন্সটা হচ্ছে বাহ্যিক এবং ভৌত, ঠিক আছে? বাহ্যিক ভৌত প্রতিবন্ধক, এটা হচ্ছে বাহ্যিক ভৌত প্রতিবন্ধক। তাহলে ফার্স্ট লাইন ডিফেন্সটা হচ্ছে বাহ্যিক ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। আর সেকেন্ড লাইনটা ধরো তুমি এই ব্যারিয়ার ভেদ করে সে প্রবেশ করে গেছে, তাহলে অন্তঃস্থ কোষীয় এবং রাসায়নিক, তাহলে কোষের ভিতরে যখন ঢুকে পড়বে তখন এটা কাজ করবে। অন্তঃস্থ কোষীয় রাসায়নিক সাড়া দিবে, ঠিক আছে?
অন্তঃস্থ কোষীয় এবং রাসায়নিক সাড়াদান, অন্তঃস্থ কোষীয় এবং রাসায়নিক সাড়াদান যেটা করবে সেটা হচ্ছে দ্বিতীয় স্তর। প্রথম স্তর দ্বিতীয় স্তর, বুঝতে পারছো? এই দুইটাই নন স্পেসিফিক, প্রথম স্তর দ্বিতীয় স্তর দুইটাই হচ্ছে নন স্পেসিফিক, আর স্পেসিফিক যেটা অর্জিত সেটা হচ্ছে তৃতীয় স্তর বা থার্ড লাইন ডিফেন্স। থার্ড লাইন ডিফেন্স এখানে কি তৈরি হবে, এই তৃতীয় স্তরে আমাদের এটা কিভাবে তৈরি করবে, এটা অ্যান্টিবডি নির্ভর সাড়াদান। এই তৃতীয় স্তর অলরেডি বলে রাখছে, এটা কি, এটা অ্যান্টিবডি নির্ভর। হ্যাঁ, তৃতীয় স্তরটা হচ্ছে অ্যান্টিবডি নির্ভর সাড়াদান। তৃতীয় স্তরটা কি তাহলে অ্যান্টিবডি নির্ভর সাড়াদান, বা এখানে লিম্ফোসাইট থাকবে। হ্যাঁ, এখানে লিম্ফোসাইট কোষ, এখানে স্মৃতি কোষ কাজ করবে, মেমোরি টি সেল। হ্যাঁ, মেমোরি টি সেল। স্মৃতি কোষ জিনিসটা কি, ধরো তোমার বডিতে একবার একটা জীবাণু আসছিল, ওই জীবাণুকে মারার জন্য যে টি সেল কাজ করছে সেটা আবার বডি থেকে যায়, সে চিনে রাখে ওই জীবাণুকে, ঠিক আছে? পরবর্তীতে আসলে সে ওই জীবাণু টি সেলটা আবার কাছে, এই কারণে একবার দেখছিলাম মারছিলাম, এটা আবার আসছে, তাহলে ওই সেলটা মেমোরি টি সেল হিসেবে কাজ করে, ঠিক আছে? স্মৃতিশীল হিসেবে কাজ করে। তাহলে এটা হচ্ছে আমাদের আমাদের জানে হয়ে গেল অর্জিতটা নিয়ে, বুঝতে পারছো? ওকে, এখন আমরা এই সহজাত প্রতিরক্ষাটা এটা আমরা আবার ডিটেইলসে পড়ব। অর্জিতের ভিতরে ক্লাসিফিকেশন আসে, সহজতার ভিতরে প্রথম প্রতিরক্ষা স্তরের লেয়ার কি আমি অলরেডি বলে ফেলছি। ধরো ঠিক আছে, তোমার বডিতে কি কি আসছে, একটা জীবাণুগুলা, হ্যাঁ, প্রবেশ, ত্বক ভেদ করতে হবে। তাহলে প্রথম প্রতিরক্ষা স্তরে আমাদের একটা অঙ্গ হচ্ছে ত্বক। হ্যাঁ, এটা আমি মুছে দিই। হ্যাঁ, এটা একটু মুছে দিই, আমি একটু সহজ হবে প্রথম প্রতিরক্ষা স্তর নিয়ে শুধু আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আজকে আমরা হচ্ছে এই টপিকটাই পড়বো। হ্যাঁ, আজকে আমাদের এই প্রতিরক্ষা স্তর টপিকটুকু পর্যন্তই থাকবে, আমাদের প্রতিরক্ষা স্তর টপিকটুকুই থাকবে। তাহলে ফার্স্ট লাইন ডিফেন্স কি কি আছে দেখো, ফার্স্ট লাইন ডিফেন্স বা প্রথম প্রতিরক্ষা স্তর, ফার্স্ট লাইন ডিফেন্স প্রথম প্রতিরক্ষা স্তর, প্রথম প্রতিরক্ষা, ফার্স্ট লাইন ডিফেন্স বা প্রথম প্রতিরক্ষা স্তর। এই ফার্স্ট লাইন ডিফেন্স বা প্রথম প্রতিরক্ষা স্তরের ভিতরে তাহলে কি কি আছে, তাহলে আছে এটা হচ্ছে তোমরা একটা নেমোনিক মনে রাখতে হবে, ট্রিক্স দেই তোমাদের। হ্যাঁ, এটা এমনি মনে রাখতে, আমি ওকে বলে দিচ্ছি তোমার বডিতে জীবাণু প্রবেশ করতে হলে কোন কোন ব্যারিয়ার ভেদ করতে হবে, এগুলো ফার্স্ট লাইন ডিফেন্স। তারপর হয়তো মনে রাখতে পারো যে সি সি, হ্যাঁ, একটা লোক যাইতেছে ধরো সি সি, হ্যাঁ, সে তার ত্বক এবং লোম থেকে অস্ত্র ধরতেছে। হ্যাঁ, সি সি ত্বক ও লোম থেকে অশ্রু ও লালা ঝরে, অশ্রু ও লালা, হ্যাঁ, অশ্রু ও লালা ঝরে। ওরা একটা লোক যাইতেছে, তার ত্বক এবং লোম থেকে অশ্রু ও লালা, তুমি দেখলে বললাম কেমন, তাই না? তাহলে সিলিয়া মনে রাখবা, সিলিয়া, তাই না? সিলিয়া, হ্যাঁ, সিলিয়া থাকে। সিলিয়া জাতীয় এগুলো আমাদের মিউকাস মেমব্রেন বলো, নাকের ভিতরে বিভিন্ন রকম সিলিয়া থাকবে, ঠিক আছে? এই সিলিয়াগুলো কি করবে, কোনো জীবাণু ধুলাবালি প্রবেশ করলে সেগুলোকে আটকায় দিবে, আটকায় বাইরে বের করে দিবে। তাহলে সিলিয়া জীবাণুকে আটকায় দিবে, ধুলাবালিকে আটকায় দিচ্ছে, ঠিক আছে? এরপরে আর সিলিয়া, এরপরে সেরুমেন। হ্যাঁ, সেরুমেন জিনিসটা কি, এটা মোম জাতীয়, এটা হচ্ছে সেরুমেন। হ্যাঁ, এটা কি মোম জাতীয়, হ্যাঁ, মোম জাতীয়। ওই থাকে এটা কানের ভিতরে থাকে, কানের ভিতরে, ঠিক আছে? কানের ভিতরে সেরুমেন গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? ওখান থেকে সেরুমেন খরিত হয়, ঠিক আছে? এই সেরুমেনটা একটা লিপিড মোম জাতীয় পদার্থ, তখন কানের ভিতরে ধুলাবালি যদি প্রবেশ করে সেখানে সেরুমেনের জমা সেটা কানের খৈলে পরিণত হচ্ছে, সেরুমেন থেকে কানের খৈলে পরিণত হয়, এই জীবাণুগুলো আটকায় দিতেছে কানের ভিতরে কোনো আক্রমণ না করতে পারে। এরপরে আমাদের ত্বক, ঠিক আছে? ত্বক, এটা যেটা কোনো জীবাণু করে ত্বক ভেদ করতে হয়। ত্বকের ভিতরে কি কাজ কি, ত্বকের হচ্ছে এখানে বিভিন্ন রকম ত্বকের কি থাকে, আমাদের ঘাম গ্রন্থি থাকে, ঠিক আছে? বা শ্বেত গ্রন্থি থাকে, ঠিক আছে? শ্বেত গ্রন্থি থাকে। এগুলা থেকে যে ক্ষরণ হয়, সেই ক্ষরণে এগুলার ক্ষরণে কি থাকে, একটা ডার্মিসাইডিন নামক অ্যান্টিবায়োটিক থাকে, ঠিক আছে? ডার্মিসাইডিন, হ্যাঁ, এই ডার্মিসাইডিন অ্যান্টিবায়োটিক থাকে। তো অ্যান্টিবায়োটিক জীবাণুগুলোকে ধ্বংস করে, ঠিক আছে? এই ডার্মিসাইডিন নামক কি থাকবে, অ্যান্টিবায়োটিক থাকে, ঠিক আছে? এটা কি করবে, জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। ডার্মিসাইডিন নামক অ্যান্টিবায়োটিক থাকে ত্বকে। তাহলে ত্বকের পিএইচ কেমন, ত্বকের পিএইচটা হচ্ছে অ্যাসিডিক, ত্বকের পিএইচ হচ্ছে অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিক পিএইচ যদি হয় তাহলে কোনো জীবাণু সেই অ্যাসিডিক ভিতরে বাঁচতে পারবে না, ঠিক আছে? বাঁচতে মারা যাবে, ঠিক আছে? এরপর দেখো লোম, ঠিক আছে? আমাদের কানের লোম আছে, ঠিক আছে? নাকের ভিতরে লোম আছে, লোমগুলো কি করে, ধুলাবালি আটকায় দেয়, ঠিক আছে? এরপরে দেখো অশ্রু এবং লালা, এই অশ্রু এবং লালা, ধরো তোমার চোখের ভিতরে একটা জীবাণু গেছে, তাহলে চোখের ভিতরে চোখে ইনফেকশন করতে পারে, তাই না? তারপরে তোমার থাকে একটা খাবারের মাধ্যমে জীবাণু খাইলে যায়, মুখের ভিতরে যে মুখে ইনফেকশন করতে পারে, পেটে যে ডায়রিয়া করতে পারে তোমার, তাই না? তাহলে সেটা আলাদা সিস্টেম দিয়ে রাখছে। এই অশ্রু ও লালায় একটা এনজাইম দিয়ে রাখছে, তার নাম হচ্ছে লাইসোজাইম এনজাইম থাকে। কি থাকবে, লাইসোজাইম নামক এনজাইম, লাইসোজাইম এনজাইম থাকে, লাইসোজাইম এনজাইম থাকে অশ্রু এবং লালায়, এবং নাসিকাতেও থাকে, ঠিক আছে? নাসিকার ঝিল্লিতেও থাকে। তাহলে এটা কি হবে, এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ, ব্যাকটেরিয়াকে মারবে। তাহলে এটা একটা অ্যান্টি
ব্যাকটেরিয়াল, হ্যাঁ অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল। তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল, লাইসোজাইম এনজাইমটা অ্যান্টিব্যাকটেরিয়াল, তাহলে ব্যাকটেরিয়াগুলো এগুলা মারবে, ঠিক আছে। এরপরে এই জ দিয়ে ঝকে মনে করবা জ আর রকে রেচনতন্ত্র, এই দুই জায়গায় যদি এসিড থাকে তাহলে রেচন এবং জননতন্ত্রের এসিড, রেচন ও জননতন্ত্রের, রেচন ও জননতন্ত্রের কি এসিড, রেচনতন্ত্র এবং জননতন্ত্রে কি থাকে এসিড থাকে, যেমন পাকস্থলীর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, রেচনতন্ত্রে থাকে, জননতন্ত্রে ল্যাকটিক অ্যাসিড থাকে, ঠিক আছে। তো এইগুলা কি করে, এইগুলা জীবাণুগুলোকে ধ্বংস করে, ঠিক আছে। এই অ্যাসিডগুলা জীবাণুকে মেরে ফেলে, অ্যাসিডগুলো জীবাণুকে মেরে ফেলে। তাহলে এতটুকু বুঝছো কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অংশগুলো তাহলে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সের অংশ। আরেকটা আছে মাইক্রোবায়োম, ঠিক আছে। মাইক্রো কিছু ক্ষুদ্র অণুজীব আছে, এই ক্ষুদ্র অণুজীব যেগুলো আমাদের দেহের জন্য উপকারী। আর হচ্ছে মলত্যাগ এবং বমি, ঠিক আছে। আমরা হচ্ছে বমির মাধ্যমে, মলত্যাগ এবং বমি এগুলো ফার্স্ট লাইন ডিফেন্সের অংশ। মলত্যাগ এবং বমির মাধ্যমে আমরা জীবাণুগুলোকে দেহের বাইরে বের করে দিই, জীবাণুগুলোকে দেহের বাইরে বের করে দিই, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সের অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে। এগুলি আমাদের ফার্স্ট লাইন ডিফেন্সের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা ওকে, তাহলে আমাদের এটাই ফার্স্ট লাইন ডিফেন্স। হ্যাঁ, এখন আমরা সেকেন্ড লাইন ডিফেন্স করব। সেকেন্ড লাইন ডিফেন্স বা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বা সেকেন্ড লাইন ডিফেন্স। হ্যাঁ, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা কি ছিল তাহলে? সেকেন্ড লাইন ডিফেন্স বা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। হ্যাঁ, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। দেখো কোনো জীবাণু যদি দেহ ভেদ করে আমাদের এই ফার্স্ট লাইন ডিফেন্সগুলোকে ভেদ করে আমাদের বডির ভিতরে ঢুকেই পড়ে, তখন অন্তস্থ কোষীয় এবং রাসায়নিক সাড়া দিবে। অন্তস্থ কোষীয় এবং রাসায়নিক যে সাড়া দিবে, সেই সাড়াকে বলা হয় দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সাড়া, ঠিক আছে। অন্তস্থ কোষীয় এবং এখানে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের কি কি আছে তোমরা একটা ট্রিক দিয়ে এগুলো মনে রাখতে হবে। দেখে প্রশ্ন আসবে নিচের গুলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ নয়, তাহলে মনে রাখবে তোমার বান্ধবী ফাইজা, ঠিক আছে। তো ফাইজা একটু কম পড়াশোনা করে, ঠিক আছে। ফাইজা কম পড়ে, ঠিক আছে। ফাইজা কম পড়ে, ঠিক আছে। তাহলে এই ফাইল দিয়ে মনে রাখবা ফ্যাগোসাইট। হ্যাঁ, ফ্যাগোসাইট কোষ বলে দিছি অলরেডি, ফ্যাগোসাইট কারা করে। হ্যাঁ, ফ্যাগোসাইট কোষ কি কি আছে তোমরা জানো যে ফ্যাগোসাইট কোষ কি কি আছে। ফ্যাগোসাইট এই রসইটি মনে রাখবা হচ্ছে ইন্টারফেরন, এটা কি ইন্টারফেরন। হ্যাঁ, ইন্টারফেরন, ইন্টারফেরন কোন দিক বিরুদ্ধে তৈরি হয়? ভাইরাসের বিরুদ্ধে তৈরি হয়। হ্যাঁ, ইন্টারফেরন ভাইরাসের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে তৈরি হয়। এরপরে জ্বর, এটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শেষ স্তর। জ্বর দেহের তাপমাত্রা বাড়ায় দেবে। পরে এটা কমপ্লিমেন্ট সিস্টেম। হ্যাঁ, কমপ্লিমেন্ট সিস্টেম। আর পরে দিয়ে হচ্ছে প্রদাহ। হ্যাঁ, প্রদাহ। তাহলে এই যে 1 2 3 4 5 এগুলো হচ্ছে আমাদের, এগুলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অস্ত্র। হ্যাঁ, এগুলো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের। এখন এই ফ্যাগোসাইট কোষ কি কি আছে আমি অলরেডি বলে দিয়েছি। ফ্যাগোসাইট হচ্ছে ওই যে মনোসাইট আর নিউট্রোফিল, মনি দিয়ে মনে রাখবে, ঠিক আছে। ম্যাক্রোফেজ, নিউট্রোফিল। হ্যাঁ, নিউট্রোফিল। ওকে, এরপরে এই ইন্টারফেরন, এটা কি হয়? ভাইরাসের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে তৈরি হয়। ইন্টারফেরন কার বিরুদ্ধে তৈরি হয়? ভাইরাসের বিরুদ্ধে তৈরি হয়। ভাইরাসের বিরুদ্ধে তৈরি হয়। এই ইন্টারফেরন এক ধরনের গ্লাইকোপ্রোটিন, পরীক্ষা আসবে, ঠিক আছে। এই যে এক ধরনের গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, এক ধরনের গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরন কি করে জানো? এই যখন এই ভাইরাস আসে আক্রান্ত হয় তখন ভাইরাসের ইন্টারফেরনটা তৈরি হয়ে যে আসলে সুস্থ কোষগুলো আছে, সেই সুস্থ কোষগুলোকে সে সাড়া দেয় সুস্থ কোষের বিরুদ্ধে, চারপাশ দিয়ে একটা প্রাচীর তৈরি করে দেয়। তখন ভাইরাস কি, ভাইরাসের মধ্যে অণুজীব, সেটা মানে কোনো জীবীয় কোষ তার বংশবৃদ্ধি করতে পারে না। তো জীবীয় কোষগুলোকে আক্রমণ করতে হবে। তো ইন্টারফেরন সে জীবীয় কোষগুলোকে সে মানে সুরক্ষিত প্রাচীর তৈরি করে ফেলছে। তখন ভাইরাস তো ইন্টারফেরনকে ভেদ করতে পারবে না, তখন সুস্থ কোষগুলোকে আক্রান্ত করতে পারবে না। এই মেকানিজম হচ্ছে ইন্টারফেরন কাজ করে, ঠিক আছে। ইন্টারফেরন। এরপরে জ্বর দেখো, ঠিক আছে। ধরো তোমার বডিতে যেমন এসেই পড়ছে, তখন এগুলো সকলেই ব্যর্থ, কমপ্লিমেন্ট প্রদাহ এগুলো সকলেই ব্যর্থ, তখন জ্বর একদম শেষ অস্ত্র, দ্বিতীয় প্রতিরোধ শেষ অস্ত্র জ্বর। তখন তোমার বডি অটোমেটিক্যালি কিছু রাসায়নিক পদার্থ ফোন করবে, তাকে বলে পাইরোজেন। কি ফোন করবে বডি থেকে? পাইরোজেন তৈরি হবে। হ্যাঁ, পাইরোজেন তখন আমাদের হাইপোথ্যালামাসে পরিবর্তন ঘটাবে। আমাদের তাপ নিয়ন্ত্রণের কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে। পাইরোজেন ঘটিত হবে। হ্যাঁ, পাইরোজেন ঘটিত হয়ে দেহের তাপমাত্রা কি করবে? বাড়ায় দেবে। পাইরোজেন কি দেহের তাপমাত্রা বাড়ায় দেবে, একবার বেশি বাড়াবে না। নরমাল একটা জ্বর আমাদের স্বাভাবিক তাপমাত্রা একটু বাড়ায় দেবে। তাহলে তাপমাত্রা বেড়ে গেলে সেই বেশি তাপমাত্রায় কিন্তু তোমার জীবাণু টিকে থাকতে পারবে না, জীবাণুগুলো মারা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পাইরোজেনের মেকানিজমের তাপমাত্রাগুলোকে বাড়ায় দেবে। আচ্ছা, এরপরে দেখো কমপ্লিমেন্ট সিস্টেম। এই কমপ্লিমেন্ট সিস্টেমটা কি?
এটা এমন একটা 20 ধরনের প্রোটিন দিয়ে গঠিত। এই প্রোটিনগুলো হচ্ছে আমাদের যে ফেগোসাইট কোষ আছে বা ন্যাচারাল কিলার সেল আছে এগুলাকে যে সে হেল্প করবে, সে হেল্প করে সেগুলোকে উদ্দীপনা দিয়ে দিবে, ঠিক আছে, উস্কে দিবে, জীবাণুকে যে মারো, ধরে মারো। এই কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ এটাই, অন্যান্য কোষগুলোকে উদ্দীপনা দেওয়া, ঠিক আছে। এরপর প্রদাহ কি, ইনফ্লামেশন। ধরো তোমার একটা জীবাণু আক্রান্ত হয়েছে, সে ইনফ্লামেশন হইলে তাহলে সেখানে কি কি হবে, ইনফ্লামেশন হলে সেখানে জায়গাটা কি হয়ে যায়, লাল হয়ে যায়, জায়গাটা কি হয়, লাল হয়, জায়গাটা ফুলে যায়, জায়গাটা ফুলে যায়, ঠিক আছে, জায়গাটা ফুলে যায়। এবার কি হয়ে যায়, গরম হয়ে যায়, ঠিক আছে, গরম হয়, গরম হয় এবং ব্যথা অনুভূত হয়, ঠিক আছে, ব্যথা হয়, ঠিক আছে। এই কয়েকটা পয়েন্ট থাকলে ইনফ্লামেশনের সাইন, ঠিক আছে। ইনফ্লামেশনের কি হবে, লাল হয়ে যাবে, ফুলে যাবে, গরম হয়ে যাবে, ব্যথা হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইনফ্লামেশনের টাইপ। তাহলে ইনফ্লামেশন কিন্তু এই জিনিসগুলো হয়। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এই যা যা বললাম এইগুলো, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর শর্টকাট এই জিনিসগুলো বুঝতে পারছো, এগুলো তোমাকে ভালো মতো পড়তে হবে। তো এখান থেকে যে কোনো ভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেগুলো যেগুলো বলছি এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো যেগুলো বলছি এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ওকে। তাহলে আজকে আমরা আমাদের প্রতিরক্ষা স্তরের পার্টটা পড়া শেষ। আমরা লাস্ট একটা পার্ট আছে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করে আমাদের ক্লাসটা শেষ করে দিব ইনশাআল্লাহ। আজকে ক্লাসটা এখানে শেষ করে দিব। আচ্ছা, ওকে। দেখো আমাদের যে আমরা তাহলে আমরা ফার্স্ট লাইন ডিফেন্স, সেকেন্ড লাইন ডিফেন্স অলরেডি পড়ে ফেলছি। এখন আমাদের থার্ড লাইন ডিফেন্স আছে, এটা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর, হ্যাঁ, তৃতীয় প্রতিরক্ষা স্তর, থার্ড লাইন ডিফেন্স, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। তৃতীয় প্রতিরক্ষা স্তর তার মানে অর্জিত প্রতিরক্ষা, হ্যাঁ, সহজাত থাকলো, আর এটা হলো অর্জিত প্রতিরক্ষা, হ্যাঁ, অর্জিত প্রতিরক্ষা, অর্জিত, অর্জিত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা, হ্যাঁ, অর্জিত প্রতিরক্ষা। তাহলে এই অর্জিত প্রতিরক্ষাটা হচ্ছে, অর্জিত প্রতিরক্ষাটা দুই ধরনের, হ্যাঁ, অর্জিত প্রতিরক্ষা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ, ঠিক আছে, তার মানে হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা প্যাসিভ, হ্যাঁ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ, ঠিক আছে। তার মানে একটা সক্রিয় আর একটা হচ্ছে অক্রিয়। এই অ্যাক্টিভটাকে বলা হয় সক্রিয়, অ্যাক্টিভটা হচ্ছে সক্রিয়, এটাকে আমরা কেন সক্রিয় বলি, আর এটা হচ্ছে অক্রিয়, অক্রিয়। এই অর্জিত প্রতিরক্ষাটা হচ্ছে অ্যান্টিবডি নির্ভর সারাদান, এটা অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে, অ্যান্টিবডি নির্ভর, অ্যান্টিবডি নির্ভর সাড়াদান, অ্যান্টিবডি নির্ভর সাড়াদান। অর্জিত প্রতিরক্ষাটা যেহেতু অ্যান্টিবডি নির্ভর সাড়াদান, ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ যেটা এখানে অ্যান্টিবডি তৈরি হয়, এই জন্য এটাকে আমরা অ্যাক্টিভ বলে থাকি। এটাকে আমরা অ্যাক্টিভ কেন বলি, কারণ এখানে অ্যান্টিবডি তৈরি, অ্যান্টিবডি তৈরি হয়, এখানে অ্যান্টিবডি তৈরি হয়। আর এই প্যাসিভে অ্যান্টিবডি তৈরি হয় না, আর অ্যান্টিবডি স্থানান্তর হয়, অ্যান্টিবডি স্থানান্তর হয়, অ্যান্টিবডি স্থানান্তর হয়। তাহলে অ্যাক্টিভে অ্যান্টিবডি তৈরি হবে আর প্যাসিভ হচ্ছে অ্যান্টিবডি স্থানান্তর হবে। এই দুটো কনসেপ্ট বুঝছো তো? তোমার দেহে যদি অ্যান্টিবডি তৈরি হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ, যদি অ্যান্টিবডি তৈরি না হয় সেটা হচ্ছে প্যাসিভ অ্যান্টিবডি। এখন কথা হচ্ছে অ্যাক্টিভকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, অ্যাক্টিভকে আবার মানে সক্রিয়টা দুই ভাগ, একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সক্রিয়, প্রাকৃতিক, ঠিক আছে, একটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় বা প্রাকৃতিক ন্যাচারাল অ্যাক্টিভ, আর একটা হচ্ছে কৃত্রিম সক্রিয়, কৃত্রিম সক্রিয়, কৃত্রিম সক্রিয়। এখানে হচ্ছে প্যাসিভ দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাকৃতিক অক্রিয়, প্রাকৃতিক, আর একটা হচ্ছে কৃত্রিম, আর একটা হচ্ছে কৃত্রিম। দুই জায়গায় কি তৈরি হবে না, অ্যান্টিবডি তৈরি হবে না, অ্যান্টিবডি স্থানান্তর। বাট এখানে দুই জায়গায় অ্যান্টিবডি তৈরি হবে, বাট কিভাবে তৈরি হবে? প্রাকৃতিক সক্রিয়টা কি, ধরো তুমি নিজের একটা রোগ হয়েছে, তোমার নিজের একটা রোগ হয়েছে, তুমি হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণ, তুমি একটা জীবাণু তোমার শরীরে প্রবেশ করছে, তুমি হাসপাতালে ভর্তি ছিলে, সেটা তুমি সুস্থ হয়ে উঠলে, তাহলে তোমার বডি নিজে নিজে সেই জীবাণুর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে রাখলো। এই যে তোমার বডি একটা অ্যান্টিবডি তৈরি করে রাখলো, একটা প্রতিরক্ষা অর্জিত করলা তুমি, পরবর্তী সেই রোগটা তোমার হবে না। ধরো তোমার একবার করোনা হইলো, তাহলে করোনা ভাইরাস হওয়ার পরে তুমি যে মানে ভালো হয়ে উঠলা, বা তোমার একবার চিকেন পক্স হলে তুমি ভালো হয়ে উঠলা, চিকেন পক্সের বিরুদ্ধে তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে অলরেডি, পরবর্তী চিকেন পক্স তোমার আর হবে না। তাহলে এই যে পরবর্তী চিকেন পক্স হলো না, কার জন্য অ্যান্টিবডি এই অ্যান্টিবডিটা অর্জন করলা, তাহলে এটা হচ্ছে আপনি প্রাকৃতিক বলা হয়, প্রাকৃতিক সংক্রমণ। এটা কি হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ, ঠিক আছে, হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ সিকিউরিটি এরকম আসতে পারে, ঠিক আছে, হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণ হওয়ার পরে তুমি যে অ্যান্টিবডি অর্জিত করে, হ্যাঁ, হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণ হওয়ার পরে অ্যান্টিবডি অথবা পক্স, ঠিক আছে, হাম অথবা পক্স, ঠিক আছে, হাম অথবা পক্স, এগুলোর বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি, হ্যাঁ, এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি, অ্যান্টিবডি তৈরি, হ্যাঁ, এগুলো তুমি তোমার একবার পক্স হয়েছে, একবার হাম হয়েছে, যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তখন কিন্তু এটা প্রাকৃতিক শক্তি। এখন কৃত্রিম জিনিসটা কি? কৃত্রিম হচ্ছে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে। এই যে টিকা, তোমার করোনা হয়নি, তুমি আগে তোমার শরীরে টিকা দিয়ে রাখো, তোমার করোনা হয়নি, তুমি আগে তোমার শরীরে টিকা দিয়ে রাখো, এটা হচ্ছে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে, হ্যাঁ,
ভ্যাকসিন দিয়ে হ্যাঁ ভ্যাকসিন দিয়ে অ্যান্টিবডি তৈরি করলা, ভ্যাকসিন দিয়ে তোমার আসল জীবাণু ঢুকে নাই, বাট তুমি কি করলা ভ্যাকসিন দিয়ে অ্যান্টিবডি তৈরি করলা, হ্যাঁ ভ্যাকসিন দিয়ে অ্যান্টিবডি তৈরি করলা। যেমন আমরা কি দিই, ডিপিটি ভ্যাকসিন দিলাম, ঠিক আছে, ডিপিটি ভ্যাকসিন দিলাম, হেপাটাইটিস বি ভ্যাকসিন দিলাম, হ্যাঁ হেপা বি ভ্যাকসিন দিলাম। তাহলে এই ভ্যাকসিনটা দেওয়ার কারণ কি? কারণ তুমি ভ্যাকসিন দেওয়া মানে ওই জীবাণুটা তোমার বডিতে প্রবেশ করানো, এবং ভ্যাকসিনে কিন্তু জীবাণু থাকে, ঠিক আছে, মানে যে জীবাণুটা ক্ষতি করতে পারবে না, বাট তোমার বডি ওটাকে বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে রাখবে, ঠিক আছে। ভ্যাকসিনের টাইম আমরা অন্যদিন পড়াবো। তাহলে ডিপিটি ভ্যাকসিন কি ডিপথেরিয়া, পারটোসিস, টিটেনাস, তাই না? এই ডিপিটি ভ্যাকসিন দিলে কি হয়, আমাদের বডিতে ওই ডিপিটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে, পরবর্তীতে ডিপিটির তোমার রোগটা হবে না। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের কৃত্রিম, মানে কৃত্রিমভাবে তুমি ইনজেকশন দিয়ে ভ্যাকসিনটা নিলা, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এখন প্যাসিভ জিনিসটা কি? প্যাসিভ মানে এখানে অ্যান্টিবডি তৈরি হবে না, বাট অ্যান্টিবডি স্থানান্তর হবে। অ্যান্টিবডি মানে অন্য জনের দেহে অ্যান্টিবডি একটা তৈরি হয়েছিল, সেই অ্যান্টিবডি তোমার বডিতে আসবে, একে বলে অ্যান্টিবডি স্থানান্তর। যেমন প্রাকৃতিক জিনিসটা কি? ধরো এটা মায়ের, ঠিক আছে, মায়ের দুধ, ঠিক আছে, মায়ের দুধ যদি শিশুদের দেয়, মায়ের দুধ অথবা অমরার মাধ্যমে, ঠিক আছে, অমরার মাধ্যমে, ঠিক আছে, মায়ের অমরার মাধ্যমে অ্যান্টিবডি স্থানান্তর, অ্যান্টিবডি স্থানান্তর। তাহলে মায়ের দুধ এবং অমরের মাধ্যমে যে অ্যান্টিবডি শিশু দেহে আসবে, ঠিক আছে, শিশু দেহে স্থানান্তর হইল, তাকে বলা হয় প্রাকৃতিক অক্রিয়, ঠিক আছে। আর কৃত্রিমটাকে ধরো একজন লোকের একবার কি হয়েছিল, একটা অসুখ হয়েছিল, তাহলে তার বডিতে তো অ্যান্টিবডিটা আছে, তো তুমি যদি সেই অ্যান্টিবডিটা ইনজেকশনের মাধ্যমে তোমার বডিতে নাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক, এটা হবে কৃত্রিম অক্রিয়, ঠিক আছে, কৃত্রিম অক্রিয়। তারপর অন্য জন একটা রোগ হয়েছিল, তার বডিতে তুমি তার রক্তের সিরামটা নিলা তোমার দেহে ইনজেকশনের মাধ্যমে, এক কথায় তাহলে কি এটা হচ্ছে অ্যান্টিবডি স্থানান্তর, ঠিক আছে, ইনজেকশনের মাধ্যমে, হ্যাঁ ইনজেকশনের মাধ্যমে, ইনজেকশন বা সিরামের মাধ্যমে, সিরামের মাধ্যমে অ্যান্টিবডি স্থানান্তর, সিরাম অথবা ইনজেকশনের মাধ্যমে স্থানান্তর। তাহলে বুঝতে পারছো আশা করি। তাহলে আমি একটা নজর আবার সুন্দর বুঝাই দিই, এই অজিটের প্রতিরক্ষা দুই রকম, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভটা কি সক্রিয়, তার মানে এখানে অ্যান্টিবডি তৈরি হবে, আর এখানে অ্যান্টিবডি তৈরি হবে না, অ্যান্টিবডি আগে থেকে তৈরি করা ছিল, যার এটা স্থানান্তর হবে, ঠিক আছে। এখন অ্যাক্টিভটাকে আমরা যেভাবে ভাগ করি, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক কি, যেটা হচ্ছে তুমি নিজে একটা, ধরো তোমার একটা জীবাণু তোমার বডিতে অটোমেটিক্যালি আক্রান্ত হয়ে যাচ্ছে, তুমি একটা অসুখ হইলো, সেই অসুখের ফলে তোমার বডি সেই অসুখে সাড়া দিয়ে তুমি সুস্থ হয়ে উঠলো। সুস্থ ওঠা মানে কি, তোমার বডিতে একটা অ্যান্টিবডি তৈরি করলো, যে অ্যান্টিবডিটা তৈরি করলো, তুমি যে অ্যান্টিবডি অর্জন করলা, সেটাই হচ্ছে আমাদের প্রাকৃতিক শক্তি, প্রাকৃতিকভাবে রূপ হলো, প্রাকৃতিকভাবে তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হলো। এটা প্রাকৃতিক না, যেটা হচ্ছে কৃত্রিম। ধরো তোমার বডিতে ভ্যাকসিন নিলাম, টিকা নিলাম, তো টিকা নিলাম মানে রোগের বিরুদ্ধে তুমি অ্যান্টিবডি তৈরি করে রাখলা, পরবর্তী সেই রোগটা তোমার হয় না, তাই না? তাহলে ভ্যাকসিন দিয়ে যে অ্যান্টিবডি তৈরি করলা, সেটা হচ্ছে কৃত্রিম সক্রিয়, এখানে অ্যান্টিবডি তৈরি হলো। বাট প্যাসিভ যেটা, সেখানে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না, বাট অ্যান্টিবডি স্থানান্তর হবে। এর ভিতরে প্রাকৃতিক আছে, কৃত্রিম আছে। ধরো যখন জন্মের সময় মায়ের যে অ্যান্টিবডিগুলো আছে, সেগুলা মায়ের অমরা অথবা থাকে আইজিজি থাকে দুধে, আইজিএ থাকে দুধে, ঠিক আছে, অমরার মাধ্যমে আইজিজিটা আসে, এগুলো শিশুদের স্থানান্তর হতে পারে। তাহলে মায়ের অ্যান্টিবডিগুলো যদি শিশুদের স্থানান্তর হয়, সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক অক্রিয়, ঠিক আছে, স্থানান্তর হইল। এছাড়াও যদি কৃত্রিম, ধরো একটা ব্যক্তির সে অ্যান্টিবডি তৈরি হয়েছে তার বডিতে, তুমি যদি ইনজেকশন বা তার সিরাম নিয়ে তোমার বডিতে সেই অ্যান্টিবডিটা নাও, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা কৃত্রিম অক্রিয় হবে, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝে না, তাহলে এই ক্লাসটা যদি আশা করি দেখো তুমি, সুন্দরভাবে তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আজকের আমাদের ক্লাসটা এখানেই শেষ ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসে এতটুকুই, আমরা প্রতিরক্ষা শুরু থেকে আমাদের এই অর্জিত প্রতিরক্ষা পর্যন্ত পড়া ছিল। আমরা নেক্সট ক্লাসে কোনো একটা ফ্রি ক্লাসে তোমাদেরকে ইনশাআল্লাহ বাকি পাঠ্যক্রম পড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে, আমরা বাকি পাঠ্যক্রম পড়ানোর চেষ্টা করবো। আর একটু বলে রাখি, যারা হচ্ছে 25 এবং 26 ব্যাচ, তোমাদের জন্য এখন আমাদের মেডিকেল থেকে কি কি আসতে যাচ্ছে, এইচএসসি 25 এবং 26 ব্যাচের, হ্যাঁ তোমরা জানো অলরেডি এইচএসসি 26 ব্যাচ যারা আছে, এইচএসসি 26 এর জন্য হচ্ছে আমাদের যে ব্রেনার বায়োলজি প্রি মেডিকেল ব্যাচ আছে, হ্যাঁ, যেটা হচ্ছে শুধু বায়োলজি পড়ানো না, হ্যাঁ, ব্রেনার বায়োলজি প্রি মেডিকেল ব্যাচ, যেটা হচ্ছে এইচএসসি 26 একদম বেসিক থেকে টপিক ভিত্তিক পড়ানো হবে, হ্যাঁ, বেসিক থেকে টপিক ভিত্তিক পড়ানো হবে। এটা হচ্ছে কি মান্থলি বেসিসে পড়ানো হবে, ঠিক আছে, মান্থলি ফিতে, হ্যাঁ, মান্থলি ফি থাকবে, মান্থলি ফি, ঠিক আছে, মান্থলি ফিতে পড়াবো। এটা হচ্ছে আমাদের ব্রেনার বায়োলজি প্রি মেডিকেল 26 ব্যাচের জন্য, যেটা হচ্ছে মান্থলি ফি হচ্ছে 250 মাত্র, 250। এর সাথে একটা এক্সাম বেস থাকবে। কেন এক্সাম বেস? তোমাকে যেগুলো পড়াবো সেগুলা এক্সাম বেস থাকবে, ঠিক আছে। এর ফি মাত্র 150, ঠিক আছে। তুমি অ্যাড হতে পারবা। এটা আমাদের ইনশাআল্লাহ 15 মিনিটে ক্লাস শুরু হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই 26 এর জন্য।
আর এইচএসসি 25, হ্যাঁ তোমাদের জন্য কি, তোমাদের জন্য তো প্রি মেডিকেল ব্যাচ আসতে আছে। এইচএসসি 25 এখানে যারা অ্যাডভান্স আছে 26 এর হতে পারবে। এইচএসসি 25 এর জন্য আমরা হচ্ছে বায়োলজি, হ্যাঁ বায়োলজি এক্সাম বেস, মেইনলি আমরা এটা হচ্ছে এক্সাম বেস আসবে, ঠিক আছে, এক্সাম বেস। এটা এইচএসসি এর আগেই তোমাদেরকে একদম ভালো মতো শেষ করা হবে, ঠিক আছে। এইচএসসি 25 এর জন্য বায়োলজি ফুল ব্যাচ আসবে, বায়োলজি কি আসবে, ফুল ব্যাচ, হ্যাঁ বায়োলজি ফুল ব্যাচ, যেটা হচ্ছে মেডিকেলের একদম তোমার পরীক্ষার আগে ভালোভাবে শেষ করা হবে, হ্যাঁ 3 মাসের ভিতরে ডিউরেশন তোমাদের পরীক্ষার আগে এটা বায়োলজি একদম ভালো মতো শেষ করা হবে, ঠিক আছে। এর পাশাপাশি এক্সাম বেস থাকে, তার মানে আমরা চাচ্ছি তোমাদের বোর্ড পরীক্ষার আগে একবার তোমাদেরকে মেডিকেল প্রিপারেশন নেওয়া, একবার সুন্দরভাবে শেষ করে দিই, ঠিক আছে। তোমরা জাস্ট রিভিশন দিবে, একাডেমিক প্লাস দুইটা শেষ। এক্সাম দেওয়া মানে কি, তুমি রিভিশন দিচ্ছ, একাডেমিক প্রিপারেশন নিচ্ছ, তোমার একাডেমিক প্রিপারেশন আছে, মেডিকেল প্রিপারেশন আগে থাকবে। এক্সাম বেস থাকবে কিসের, ফিজিক্সের এক্সাম বেস থাকবে, কেমিস্ট্রি, ঠিক আছে, এরপর হচ্ছে জিকে, হ্যাঁ জিকে ইংলিশ, এই তিনটার এক্সাম বেস থাকবে, হ্যাঁ এই তিনটার এক্সাম বেস থাকবে। ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে আলাদা এক্সাম বেস, ঠিক আছে, আলাদা এক্সাম বেস। তোমরা আলাদা হবে অ্যাড হতে পারবে, ঠিক আছে। আমরা এটা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে এটাই তোমরা যারা অ্যাড হতে চাও আমাকে মেসেজে জানালেই হবে, আমি তোমাদেরকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ 25 এবং 26 যারা আছো। আর হচ্ছে আজকে আমাদের ক্লাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।